একটা মানুষ 45 মিনিট থেকে 1 ঘন্টা নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, কেন? সে বাড়িতে ঢুকতেই পারছে না। কারণ শ্যাডো পিপল, জানো তো, খুব ব্যাড হ্যাবিট আছে। আমি কিউরিও ফাইটের ঘটনা শুনে দেন আমি ঘুমোতে যাই। যেদিন আমি বাড়িতে বসে ঘটনাগুলো শুনি, কেন জানি না আমার মনে হয় যে আমার আশেপাশে কোনো একটা এন্টিটি এক্সিস্টেন্স আমি ফিল করি। বাট আমাদের নিজেদের লাইফটাই একটা ঘটনা হয়ে গেছে। কখনো মনে হয় যে খুব সুন্দর একটা স্মেল আসছে, স্মেলও পেতে। হ্যাঁ, আমি স্মেল পেয়েছি। ধরো শুয়ে রয়েছি, সাডেন ছম 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 করে ছাদের উপর দিয়ে কারোর একটা হাঁটা নামে সাউন্ড পাচ্ছি। তুমি যদি তাকে তাড়ানোর চেষ্টা করো, সব শেষ করে দেবে। বাট জেনুইনলি ওই মুহূর্তে আমি খুব ভয় পেয়েছিলাম। বহু বছর আগে উনি, ওনার হাজবেন্ড, ওরা বুঝতে পারছে ওদের ছাদ থেকে কেউ হেঁটে হেঁটে নিচে নামছে, কেউ আবার হেঁটে হেঁটে ওপরে উঠছে। সেই ঘরটায় এখন আমি থাকি, সেই ঘরটাতে কিছু একটা এন্টিটি ঢুকে গেছে। তো দেখছি যে একটা লোমশ কালো হাত এরকম ওই পটির প্যানের ভেতর হাতটা ঢুকছে, এরকম তুলে তুলে বার করছে। আমার হাজব্যান্ডকে বলেছে, সেম অ্যাজ ইউজুয়াল উনি ডিনাই করে গেছেন। বাট পরে উনি রিয়েলাইজ করেন যখন মহিলাটার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। মাঝরাতে মহিলা বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাচ্ছে। ওয়াশরুমে ঢোকার আগে দেখতে পাচ্ছেন ওনার পায়ের কাছটায় খুব ওয়েটি ফিল পাচ্ছে। উনি নিচু হয়ে দেখছেন ওনার পায়ের সামনে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। কারণ কিউরিও ফাইটে এরকম অনেক রেকর্ডিংস আছে যেগুলো আপলোডেডই নয়, ওটা ডিস্টার্বিং হয়, এত কিছু হয়, আমরা ওটাকে আপলোড করতে পারি না। তুমি আমাকে খুব ইন্টারেস্টিং একটা মিরর ডাইমেনশন বা কিছু একটা গেমের কথা বলছিলে। মিরর রিফ্লেকশন কি হয় কেসটাতে? ডার্ক রিফ্লেকশন গেম তোমার লাইফে গুড লাকও আনতে পারে, ব্যাড লাকও আনতে পারে। জানলার ঠিক উল্টো দিকে যদি আয়না থাকে আর জানলার বাইরে যদি কোনো গাছ থাকে, তাহলে সেটা স্পিরিট পাস আউটের একটা ওয়ে তৈরি হয়ে যায়, যে আয়নার ভেতরে কিন্তু আলাদা একটা দুনিয়া রয়েছে। আরেকটা সব থেকে ইন্টারেস্টিং গেম নিয়ে যখন কথা বলছি, সেটা হচ্ছে এলিভেটর গেম, যেটা আমরা হাইল্যান্ড পার্কের একটা বিল্ডিংয়ে করেছি। 5th ফ্লোরে আসার আগে লিফট মাঝ রাস্তায় আটকে গেছে। ওখানে আমি দেখতে পাচ্ছি কারোর একটা পাটা একটা মহিলার পা বলতে পারি। আগরপাড়ার এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমার। আগরপাড়ার? আচ্ছা। আমরা অন্য কোথাও কোনো এক্সপিডিশনে যেতেই পারি, বাট নট ইন আগরপাড়া। কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখেছো, যখন মেয়েদের পিরিয়ডস চলে, দে আর মোর প্রোন টুয়ার্ডস দিস প্যারানর্মাল অ্যাটাকস অ্যান্ড অল। তাদের প্রতি এই অ্যাটাকগুলো বেশি হয়। তুমি দেখবে পিরিয়ডসের টাইমে যে মন্দিরে ঢুকতে বারণ করে না, এটার পেছনে কিন্তু একটা রিজন আছে। কেন? কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আড্ডাতে আবারও আছে অরিত্র বেরা। অরিত্রর সাথে আজকে আমরা বেশ ইন্টারেস্টিং কিছু কনভারসেশনের মধ্যে বিভিন্ন ঘটনা জানবো, কয়েকটা পার্টিকুলার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ব্যাপারে জানবো। আর আজকের যেটা চমক সেটা হচ্ছে প্যারানর্মাল গেমস, যেটা আপনারা পুরো ভিডিওটা প্রপারলি দেখলে বুঝতে পারবেন। আজকে কৌস্তবের আড্ডার এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং কৌস্তবের আড্ডা এই শোটা আমাদের কৌস্তব কুমার যে ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে, সেটা আপনাদের কেমন লাগছে ডেফিনেটলি জানান। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান, এরকমই একটা পডকাস্ট করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার জন্য আমার ফোন নম্বর, ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্ট। আর আপনাদের এই পডকাস্টটা নিয়ে ফিলিংস কি হলো, আপনারা কোথা থেকে শুনছেন, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো অরিত্র, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো ভাই? থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য। ভীষণ ভালো আছি। তোমার কি খবর? ভালো আছি। তোমার সাথে লাস্ট যখন আমরা কথা বলেছিলাম, ইট ওয়াজ ইন ফেব্রুয়ারি আই গেস, অ্যান্ড এখন জুলাই যখন আমরা এটা শ্যুট করছি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন নতুন কনসেপ্ট আমরা ভেবেছি যেটা নিয়ে আমরা কথা বলবো। ইভেন তোমার লাইফে বলো, আমার লাইফে বলো, ঘটনার যে ঘটার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও এসেছে। আজকের যে এপিসোডটা, যে ভাইবসটা আমি পাচ্ছি তোমার থেকে, আমার মনে হচ্ছে যারা যারা আজকে লাস্ট অবধি দেখবে জিনিসটা, তারা হয়তো টু সাম এক্সটেন্ট সাফার করতে পারে ডিউ টু দ্য শিয়ার হরর। একদম তোমার কাছে চলে যাবো আমি। তুমি আসার আগে আমাকে বলছিলে, এবং আমাদের টেক্সটেও কথা হচ্ছিলো, সেটা হচ্ছে যে কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো হয়তো এর আগে ইউটিউবে এরকম টাইপের ঘটনা শোনা যায়নি। কি হয়েছিল অরিত্র, ফার্স্টে সেই ঘটনাতে চলে যাবো তোমার কাছে। তো তুমি কি মানে যেগুলো আমি ফেস করছি লাস্ট কিছুদিন ধরে সেই ঘটনার কথা বলছো, নাকি যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম সেটা? ইভেন তোমার সাথে যেটা ঘটেছে, বা তোমার যে বাড়ি যেখানে তুমি আই থিঙ্ক রেন্টে থাকো, সেখানে যে ঘটনাটা রয়েছে সেটাতে আমরা লেটার অন আসবো। তো যে ঘটনাটা আমার সাথে বিগত কিছুদিন ধরে ঘটছে, মানে আমি শুধু তো কন্টেন্ট বানাতাম আগে, বাট এই কন্টেন্ট বানানোর সাথে সাথে যখন আমার ইন্টারেস্টটা আরও বেশি গ্রো করে, দেন আমি রিসার্চে ঢুকি। ওকে, তো এই রিসার্চটা শুরু করার পর থেকে অনেক কিছু
মানে প্র্যাকটিক্যালি আমি নিজে দেখার চেষ্টা করি। যেমন তোমাকে আমি বলেছিলাম যে আমি কিছু সফটওয়্যার নামিয়েছি যেগুলো মানে পারচেস করা যায়। হার্ডওয়্যার তো কিনে উঠতে পারিনি এখনো অবধি, কারণ আমি এখনও জানি না যে ইন ফিউচারে আমি এটা নিয়ে কতটা গ্রো করব বা কতটা আমি এগোবো। তো যখন জিনিসটা আমি করতে গেলাম, লাইক ধরো এই ইএমএফ ডিটেক্টর, ইভিপি রেকর্ডার, এগুলো, বাট তুমি শুনলে খুব অবাক হবে, আমার একটা এপিসোড এরকম গেছিলো, মাঝখানে বেশ কয়েকটা এরকম এপিসোড গেছিলো, যখন আমি আমার রেকর্ডিং শেষ করতাম, করে যখন আমি এডিটিংয়ে বসছি, এডিটিংয়ে বসার পর আমি শুনতে পাচ্ছি যে আমার ঘটনাটা বলা ঠিক শেষ হচ্ছে, ওকে, ঠিক ওই মোমেন্টে ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন বলছে ডোন্ট স্টপ। ইন্টেলিজেন্ট সাউন্ড আসে জানো তো ইভিপিতে, যখন আমরা অ্যাম্পলিফাই করি এডিট করার সময়, তখন ওটা আসে, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ফিগার আউটও করতে পারিনি যে জিনিসটা কী হচ্ছে। এবার আমি দেখছি যদি আমি ওটা কেটে দিই, যদি আমি ওটা কাটি, দেন আমার লাস্টের আউটরোটা পুরোপুরি বেরিয়ে যাবে। আচ্ছা, ওকে, তো আমার তখন অত সাবস্ক্রাইবার ছিল না, আর খুব কম লোকই তখন ঘটনা শুনতো, আর এটুকুও তো তুমি খুব ভালো করেই জানো, খুব কম মানুষ আছে, খুব কম অডিয়েন্স আছে যারা পুরোটা শোনে। তো আমি তখন জানতাম যে এমনিও অডিয়েন্স হাফ স্টোরি শুনবে, তো আমি আর কাটিনি, আমি আপলোড করে দিয়েছি। আপলোড করার পর এবার রিসেন্ট যখন সাবস্ক্রাইবার গ্রোথটা বেড়ে গেছে, তারপর আমার কিছু অডিয়েন্স আমাকে জানায় যে দাদা তোমার 35 নম্বর 36 নম্বর এপিসোডে এগুলো কী। আমার একজন পরিচিত একজন আমায় মেসেজ করে যে ভাই এটা কী ছিল। আমি তখন বললাম যে এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, এটা হচ্ছে আমার ওই বাড়িতে যেখানে আমি থাকছি। তো তারপর আমি জানতে পারি যে যেখানে রয়েছি সে বাড়িটা হন্টেড। ওকে, তো হন্টেড আমি এই কারণেই বললাম, কারণ ধরো আমি বিছানাতে শুয়ে রয়েছি, কৌস্তবদা একটা জিনিস তুমি মানে জাস্ট ভাবো যে তুমি তোমার বাড়িতে আজকে শুয়ে রয়েছো, ইজ ইট পসিবল যে তোমার বিছানাটা পুরোটা ভাইব্রেট করবে? তোমার ভূমিকম্প হলেও তুমি হয়তো বুঝতে পারবে, বাট এভরিডে এটা পসিবল নয়, কখনো একটা পার্টিকুলার টাইমে ঠিক রাত্রির এই 2:30 থেকে 4:45, ঠিক আছে, মানে সূর্যের আলো ঢুকে গেল ঘরে আর কোনো প্রবলেম নেই, বাট এটা ঠিক ওই রাতের ওই টাইমটাতেই হচ্ছে, মানে ডেভিল আওয়ার্সটা ওর মতো ইনকর্পোরেট। এক্স্যাক্টলি। আমি কোনো ডেভিলস আওয়ার বা কোনো কিছুই আমি মেনশন করছি না এই কারণেই, কারণ অনেকেই বলে যে ব্রহ্ম মুহূর্ত এই ওই, বাট আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই এখানে, যে ব্রহ্ম মুহূর্ত কিন্তু প্রত্যেক দিন ডিফারেন্ট টাইমে হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে, সূর্যোদয়ের ঠিক কত মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, ঠিক আছে, সেটা 50 মিনিট না 55 মিনিট, এরকম একটা গ্যাপ রয়েছে, তো সেই টাইমে হয়। তো এটা কখনোই মানে কনফার্মড কিছু নয় যে তোমাকে ভোর 3:30 বা 4টের সময় ব্রহ্ম মুহূর্ত হচ্ছে। সূর্যোদয় যেদিন আগে হবে সেদিনকে ব্রহ্ম মুহূর্ত আগে হবে, যেদিন পরে হবে সেদিনকে ব্রহ্ম মুহূর্ত পরে হবে। ওকে, তো এই ঘটনাটা প্রায় দিনই ঘটতো, খাটের ভাইব্রেশন, হ্যাঁ বিছানার ভাইব্রেশনটা প্রায় দিনই ঘটতো। তো এটা আমি না হয় প্যারানর্মাল রিসার্চ করছি, আমি না হয় ঘোস্ট এনকাউন্টার করার চেষ্টা করছি, তো আমার ক্ষেত্রে না হয় খুব নর্মাল একটা ব্যাপার, বা আমি হ্যালিউসিনেট করতেই পারি। আমার মা কেন করছে, আমার ভাই কেন করছে, আমি ফিগার আউট করার চেষ্টা করলাম যে রাতের বেলা অনেক বড় বড় গাড়ি যায়, তার জন্য হয়তো ভাইব্রেট করতে পারে। তোমার তো রাস্তার ওপরেই বাড়ি, একদম রাস্তার ধারের যে বাড়িটা ওটাই, তাহলে আর কারোর ঘরে কেন হচ্ছে না? ঠিক আছে, আমি অনেকে জিজ্ঞেস করলাম, বাট না, তাদের কারোর সাথে হয় না। ইনফ্যাক্ট রাস্তার একদম ধারে যাদের ঘর, তাদের ঘরে জিনিসটা ঘটছে না, ঘটছে কিন্তু আমার ঘরে। এবার আমি চলে আসছি গত 1 সপ্তাহ আগের কথায়। আমার পডকাস্টে একজন উইচক্রাফট স্পেশালিস্ট এসেছিলেন, তুমি চেনো তাকে, রূপম দা, আমাদের পডকাস্টে। হ্যাঁ অবভিয়াসলি। তো যখন সে আমার বাড়িতে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে যায়, দেখছি ও ঘুরে ঘুরে দেখছে কিছুটা। যখন আমরা উপরে আসি, আমি প্রথমে কিছু জিজ্ঞেস করিনি তাকে, বললাম তুমি আসো, তো সে আমার সাথে আসে। আসার পর কথা বলতে বলতে বলে যে তুমি এখানে কতদিন ধরে রয়েছো? আমি বলছি কেন? এই কথা কনভারসেশনটা আমাদের অফ ক্যামেরা হচ্ছিল। বলছে ও তো একজন সাইকিক, ঠিক আছে, ও বিভিন্ন জায়গায় হাত ফাত রেখে তো বুঝতে পারে ভাইব্রেশন বা এনার্জিস তো বুঝতে পারে। বলছে ভাই তোমার গ্রাউন্ড ফ্লোরে কিছু একটা রয়েছে মানে? বলছে কোনো একটা এন্টিটি রয়েছে। আমি বললাম তুমি একটা কথা বলো, নিচে যে বাথরুমটা রয়েছে, আর আমাদের ওই বাড়ির নিচে একটা বাথরুম রয়েছে, যে বাথরুমটা কেউ ইউজ করে না। বাথরুমটা কি সিঁড়ি তোলায় কোনোভাবে? এক্স্যাক্টলি। ওকে, তারপর বলো। ঠিক আছে, বাথরুমটা কেউ ইউজ করে না, খুব পরিত্যক্ত। বলছে ওখানে কিছু একটা রয়েছে। আচ্ছা,
তো আমি বললাম ওকে, কারণ আমি রাতের বেলায় যখন ফিরি খুব অদ্ভুত আমার ভাইব আমি পাই, আচ্ছা। ঠিক আছে? মানে তুমি জানো আমি নাইট শিফটে রয়েছি, ঠিক আছে? তো আমি ফিরি হচ্ছে তোমার ওই 3:30 পৌনে 4টে অফিস থেকে ফেরো? হ্যাঁ, মানে আমার 3টের সময় শিফট শেষ হয় আর আমি ফিরছি তোমার হচ্ছে ওই 4টের মধ্যে। সেক্টর 5 তুমি? তো এই ফিরছি তোমার 4টের সময়, আমি ইউএস মেডিকেল বিলিংয়ে রয়েছি, ঠিক আছে? তো যখন ফিরি কেন জানি না আমার মনে হয় যে ওইটুকু জায়গা না, দেখো আমি একটা বাড়িতে 1.5 বছর 2 বছর ধরে রয়েছি, ঠিক আছে? তুমি 2 বছর একটা জায়গায় থাকলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে এই জায়গাটা এটা রয়েছে, ওই জায়গাটা ওটা রয়েছে, তুমি আরামসে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে। আমি যখন উঠছি ঠিক ওই বাথরুমের যে 15-20 মিটারের যে জায়গাটা, আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলছি। ওকে, ঠিক আছে, লাইট জ্বালা থাকছে না? লাইট থাকে, ঠিক আছে, বাট ওটা রাত্রি 12টা-1টার পর বন্ধ হয়ে যায়। ওকে, ওকে, তুমি যখন আসছো টেকনিক্যালি তখন অন্ধকারই হ্যাঁ থাকে? তখন অন্ধকার থাকে। এবার কোনো কোনো দিন ধরো ফোনে চার্জ থাকে না, কোনো কোনো দিন, এবার ন্যাচারালি কি আগে জিনিসটা আমি স্মুথ চলে আসতাম, বাট এখন কি হচ্ছে, যেমন ধরো আমি ঢুকতে যাচ্ছি, হোঁচট খেয়ে গেলাম, বা এটা নর্মাল হতে পারে যে আমি অন্ধকারের মধ্যে হোঁচট খাচ্ছি বা কিছু একটা হচ্ছে, বাট ওই জায়গা থেকে দেখো ওয়াশরুমটা ইউজ হয় না। যদি পচা গন্ধ ছাড়ার থাকে তাহলে দিনের বেলাতেও তো ছাড়বে, রাইট? শুধু রাতের বেলাতেই একটা অদ্ভুত পচা গন্ধ ছাড়ে ওখানে। কিরকম? একটা ইঁদুর মরে 2 দিন যদি পড়ে থাকে, মাংস পচার একটা গন্ধ? হ্যাঁ, পচা মাংসের গন্ধ, আর খুব মানে পচা মাংস হতো অতটা পচা গন্ধ ছাড়ে না, তো ওই গন্ধটা আমি পাই। এবার ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগে আমার মা বাইরে থেকে আসছিল, আমি তখন কিছু একটা শ্যুট কমপ্লিট করে জাস্ট শেষ করেছি, আমি বেরোবো। এবার মা আমায় অনেকবার ফোন করেছে, আমার ফোনটা যেহেতু সাইলেন্ট ছিল শ্যুটের টাইমে আমি বুঝতে পারিনি। একটা মানুষ 45 মিনিট থেকে 1 ঘন্টা নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, কেন? সে বাড়িতে ঢুকতেই পারছে না। ঢুকতে পারছো না বাড়িতে? ঢুকতে পারছে না। যখন মা উপরে এসেছে দেখছি কি ঘেমে নিয়ে স্নান করে গেছে, শি ওয়াজ লাইক মানে রীতিমতো ভয় পেয়েছে কিছু একটা কারণ। এই কি হয়েছে বলছে, আমি যখন বাড়ির গেট দিয়ে ঢুকলাম 10 থেকে 15 মিনিট ধরে মায়ের সাথে এটা ঘটেছে যে মা সামনে এগোচ্ছে আবার মনে হচ্ছে মা পেছনে চলে আসছে, সামনে এগোচ্ছে আবার মনে হচ্ছে পেছনে চলে আসছে, এটা কন্টিনিউয়াসলি হয়েছে। গেট দিয়ে ঢুকলাম, একটা ছোট সিঁড়ি আছে, উঠলাম, উঠে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে আমাদের ঘর। ওই রাস্তাটা মা 15 মিনিট ধরে ক্রস করতে পারেনি, বাইরে বেরিয়েছে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে, ভেতরে যাওয়ার চেষ্টা করেছে, বাথরুমটা ক্রস করার জায়গায় ফোন সুইচ অফ হয়ে গেছে, বলছে ব্যাটারি ডেড হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটা জেনুইন ঘটেছে, আমি গত পরশুর কথা বলছি। তো তার মাঝখানে মামা অনেকবার কল করেছে ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর আগে, যাতে অ্যাটলিস্ট আমি সিঁড়ির লাইটটা জ্বালিয়ে দিই। কন্ট্যাক্ট করতে পারেনি। মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওয়েট করছিল যে কেউ অ্যাটলিস্ট আসলে বলবে যে একটু লাইট ফাইটের জ্বালানোর জন্য। দেন তারপর আমার ভাই আসে ফর্চুনেটলি, কারণ ভাই আমার সাথে শুট ফুট করে, তো আমি যতক্ষণ ঘরে ছিলাম ততক্ষণ ও নেমে বেরিয়ে যাচ্ছে। তো তখন মা যখন দেখেছে ওকে, বলছে দাঁড়া আমাকে একটু ওপর অব্দি পৌঁছে দে। দেন মা চলে এসছে। তো এটা আমি কেন বললাম, আমি এই ব্যাপারটা নিয়ে ভীষণ কনফিউশনে ছিলাম বিগত 6 থেকে 7 মাস আগে থেকে। কারণ মানে এখানে কোনো প্যারানর্মাল এন্টিটি আছে বা এইসব নিয়ে? হ্যাঁ, কেন বলছি, শ্যাডো পিপল জানো তো? হ্যাঁ, তো এক্সপ্লেইন করো দাও অডিয়েন্সের জন্য। হ্যাঁ, তো শ্যাডো পিপল হচ্ছে যে এরকম একটা এন্টিটি যারা খুব একটা স্মোকি, মানে ওদের অবয়বটা হচ্ছে ওরকম যে একটা শ্যাডো দেখতে পাবে, বাট যার কোনো এক্সিস্টেন্স রিয়েল লাইফে নেই। তো যাই হোক, এটা আমি অনেক তো পরে কনক্লুশনে এসেছি যে ওটা শ্যাডো পিপল ছিল কি কী ছিল, বাট এরকম একটা টাইম ছিল তখন আমি তারানাথ তান্ত্রিকের একটা এপিসোড করেছিলাম আমার চ্যানেলে। তো এবার বুঝতে পারছো তো ওই সব এপিসোড করতে গেলে তোমায় প্রপার স্ক্রিপ্টিং করেই করতে হয়। শুক্রবার রাতের বেলায় আমার শিফট শেষ হয়েছে, তখন আমি ওয়ার্ক ফ্রম হোম। এটা কতদিন আগে? 6-7 মাস আগে? প্রায় ধরে নাও 1 বছর। ঠিক আছে, 6-7 মাস তো মানে আমি ভুল বলছি, কারণ 6-7 মাস 2024ই হয়ে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি, 2023 আমরা তো পডকাস্টই করেছি তখন। হ্যাঁ, দুর্গাপুজোর আগের কথা বলছি। ওকে, তার মানে প্রায় 1 বছর কাছাকাছি। আমি তখন একটা তারানাথ তান্ত্রিকের এপিসোড করেছিলাম। ওকে, তো তখনও চ্যানেল ভাইরাল হয়নি বা ওরকম রিচ পাইনি। আমি স্ক্রিপ্ট মুখস্থ করছি রাতের বেলা, আমার শিফট শেষ হয়েছে 3টের সময়, আমি
এবার আমার ট্যাব আছে, ট্যাবে আমি স্ক্রিপ্টিং করি, তো স্ক্রিপ্ট মুখস্থ করছি। আর মানে আমার ঘরটা কেমন জানো তো, একটা আছে আমার স্টুডিও রুম, তো যেহেতু ওটায় এসি থাকে না তার জন্য আমি এখন অন্য রুমে শ্যুটগুলো করি পডকাস্টে। তো যাই হোক, এরকম ঘর আমার স্টুডিও রুমটা, দেন ডান দিকে আমার বেডরুম। ওকে, তো আমি স্টুডিও রুমে এরকম পড়তে পড়তে চলে গেছি আমার বেডরুমে, দরজা খোলা ছিল। আর ওই দিন কেউ ছিল না বাড়িতে। আচ্ছা, ওকে, কেউ ছিল না। আর আমি একটা জিনিস নোটিস করেছি কৌস্তবদা, যেদিন না, আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি কিউরিও ফাইটের ঘটনা শুনে দেন আমি ঘুমোতে যাই। যেদিন আমি ঘটনা শুনেছি, দেখো এত ঘটনা শুনেছি আমার চ্যানেলে, এত ঘটনা এসছে, আমি নিজে এত জায়গায় গেছি, আমার কোথাও এত ভয় লাগে না। বাট যেদিন আমি বাড়িতে বসে ঘটনাগুলো শুনি, কেন জানি না আমার মনে হয় যে আমার আশেপাশে কোনো একটা এন্টিটি এক্সিস্টেন্স আমি ফিল করি। কিউরিও ফাইটারগুলো শুনি, কিউরিও ফাইটের শুনি বা যাই হোক, তোমার যেগুলো হ্যাঁ আমার নিজের এপিসোড শুনে আমার অতটা প্রবলেম হয় না, বাট কিউরিও ফাইটের, কারণ ওই এপিসোডগুলো তো আমি কন্টিনিউয়াসলি শুনছি, এডিট করার সময় শুনছি, বা যখন অডিয়েন্স আমায় পাঠাচ্ছে বা কলে রয়েছি তখন শুনছি। বাট ধরো কিউরিও ফাইটের কোনো একটা এপিসোড আমি শুনছি, আমি ফর এক্সাম্পল আমি কিউরিও ফাইটটাকে মেনশন করলাম এই কারণেই, কারণ ম্যাক্সিমাম ডেজ আমি ওগুলোই শুনি। তো শুনতে কখনো মনে হয় যে আমি কারোর ব্রিদিংয়ের ফিল পাচ্ছি, কখনো মনে হয় যে খুব সুন্দর একটা স্মেল আসছে, ঠিক আছে। তো আগে পাত্তা দিতাম না ব্যাপারগুলো। ওকে, স্মেলও পেতে? হ্যাঁ, আমি স্মেল পেয়েছি, ঠিক আছে। একটা কথা বলবো এটা কেন, হ্যাঁ বলো। তো কখনো স্মেল পেয়েছি, কখনো এরকম হয়েছে, ধরো শুয়ে রয়েছি, ঘটনা শুনছি, সাডেন ছম 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 করে ছাদের উপর দিয়ে কারোর একটা হাঁটার আমি সাউন্ড পাচ্ছি। একটা কথা বলো, আমরা যখন এখানে পডকাস্ট করছি, আসছি, এখানে বসে আছো, ওপর দিয়ে একটা আওয়াজ পাও, তুমিও পাও না? এটা তো তোমার সাথে আমার আগের বারও একবার আমি জিজ্ঞেস করেছিলাম তখন তোমাকে যে কিসের আওয়াজ। যাই হোক, রূপম একটা কথা বলেছিল এখানে আসার পর, তোমার বাড়ির কেসটা বললো, তো আমি বলছি এখানের কেসটা। হ্যাঁ, তো এই ছম ছম করে আওয়াজটা পেয়েছি। প্রথমে বুঝতে পারিনি। একদিন রাত্রেবেলা আমি আমার ভাই শুয়েছিলাম ঘরে, কন্টিনিউয়াসলি মানে বুঝতে পারছি যে ধরো সিলিং, তো সিলিংয়ের এই দিক থেকে এই দিকে ক্রসে কেউ হাঁটছে, ক্রসে হাঁটছি, ডায়াগোনালি না, ধরো এরকম তো চার চৌকো, হুম, এই কর্নার থেকে ওই কর্নারে হাঁটছে, ওদিকে যাচ্ছে, ওই কর্নার থেকে এই কর্নারে হাঁটছে, মানে আচ্ছা। পুরো সাউন্ড ওয়েভটা আমি বুঝতে পারছি ওকে, যে এরকম ভাবে ক্রসে ডায়াগোনালি হচ্ছে মোটামুটি। হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটার পাশের বাড়িটাও আমি শুনেছি কিছু প্রবলেম রয়েছে। আর আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, নিও না। বাড়িটার নাম নিচ্ছি না, হ্যাঁ। প্রবলেম হতে পারে। বাট এইটুকু যে ওই উল্টোডাঙ্গা গলিতে- এরিয়াতে, হ্যাঁ, বাট ওই গলির ভিতর কেন এই ধরনের জিনিসপত্রগুলো ঘটছে আমি বলছি। ওখানে কিছু বছর আগে একজন আত্মহত্যা করে, ওকে, আগুনে পুড়ে মারা যায়। কিছু বছর আগে মানে ধরে নাও তখন আমার স্কুল লাইফ, ওকে। তো তখন আমি শুনি অনেকের মুখে যে ওই গলিটা দিয়ে রাতের বেলায় যাব না। কেন যাব না? ওখান দিয়ে গেলে নাকি পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়, বুঝলি? ওখান থেকে গেলে মানে একটা ঘটনা ঘটে গেছে প্রায় 2 থেকে 3 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু কখনো গন্ধ পাওয়া পসিবল নয়। এক্স্যাক্টলি নট, ইভেন এক মাস পরেই পাবে না, আমি 3-4 দিন পরেই পাবো না, True. ঠিক আছে, স্বাভাবিক। আর 1 মাস তো দূরের কথা। তো তবে যাই হোক, আমি ওখানে যাই। আর আমি ওই বাড়িটাতে এই কারণেই থাকার ডিসিশন নিয়েছি যেহেতু আমার এই ধরনের ভাইব খুব ভালো লাগে। রূপমদা নিজেও বলছিল যে ভীষণ সুন্দর একটা ব্যাপার, মানে পুরোনো দিনের দেওয়াল ভেঙে পড়ছে, ঠিক আছে, ঘরটা ভেতরে আলাদা রকম, বাট ভেতরে ঢুকে যে ভাইবসটা ওটা খুব সুন্দর, মানে আমাদের জন্য খুব ভালো লাগে, সাধারণ মানুষের জন্য খুব ক্রিপি সেটা, ঠিক আছে। তো অদ্ভুতভাবে আমি একটা জিনিস নোটিস করি একদিন, যেটা তোমাকে বলছিলাম, যে ওরকম স্ক্রিপ্ট আমি পড়ছিলাম, পড়তে পড়তে ওই ঘরে গেছি, আবার ওই ঘর থেকে আমি ইউটার্ন নিয়ে এসেছি। এবার পড়তে সিগারেট ধরিয়েছি ন্যাচারালি, ঠিক আছে, আমরা কেউ সিগারেট খাওয়া প্রমোট কেউ করছি না, বাট যেহেতু আমরা যেটা হয় এই in কাজের সাথে general, যুক্ত, খুব স্ট্রেস থাকে। তো আমি জাস্ট ট্যাবে এরকম ঘটনাটা পড়তে পড়তে, মানে গল্পটা পড়তে পড়তে মাথাটা তুলেছি। এবার আমি দাঁড়িয়েছি, সামনে আমার গ্যাস ওভেন রাখা আছে, ওইটা একটা ছোট কিচেনের জায়গা, তার ওই পারটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জায়গা, ওখানে একটা উইন্ডো করা আছে, তার ওই পারে আর একটা ঘর রয়েছে,
ঠিক আছে, মানে যে ল্যান্ডলর্ড তাদের ঘর রয়েছে। ওকে, তো ওই যে ঘরটা, ঘরের ওই পাশে আবার একটা জানলা, যেই জানলায় একটা ব্যাপার লাইট লাগানো আছে রাস্তার দিকে, যেহেতু রাস্তার পাশেই বললাম, তো ব্যাপার লাইটটার একটা মানে কি বলবো রিফ্লেকশন না এদিকটায় আসে, বিচ্ছুরিত হয়ে কিছুটা আসছে হ্যাঁ আলো। মানে ধরো এখানে যদি একটা লাইট থাকে, এই দেওয়ালের লাইটটা পড়ছে, তো এই দেওয়ালের রিফ্লেকশনটা ভেতরে আসছে। তো আমি দেখছি ওই যে জানলাটা যেখানে ওই ল্যান্ডলর্ডের ঘরের ডাইনিংটা শুরু হচ্ছে, ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ছায়া দেখছো না দাঁড়িয়ে থাকতে আমি দেখছো? দেখছি কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ওকে। অন্ধকার, তার মধ্যে আলোর একটা হালকা রিফ্লেকশন, তার মধ্যে আমি দেখছি কেউ দাঁড়িয়ে রয়েছে। ওরা ওই সিগারেট খেতে খেতে স্ক্রিপ্ট করতে হ্যাঁ করতে। মানে আমি আমার হাতে এরকম ট্যাব, সিগারেট, আমি এরকম ভাবে দাঁড়িয়ে দেখছি, বুঝতে পেরেছো? আমি ভাবছি ইদার ওটা ল্যান্ডলর্ড আর ওটা ল্যান্ডলর্ডের মেয়ে, কারণ ওনারা দুজনই থাকেন, কিন্তু ওদের ঘরে কোনো লাইট জ্বলছে না। যদি ওরা মাঝরাতে ওঠেও ওয়াশরুম যাবে, লাইট জেলে বেরো। লাইট জ্বেলে বেরোয়, খুব ন্যাচারাল এটা। এরকমও মাঝখানে গেছে যখন আমার একটু ভয় লাগতো, ঠিক আছে, যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম, তো আমি রাত জেগে জেগে কাজ করতাম, ওদের লাইট জ্বালার আওয়াজ পেলে দেন আমি বেরিয়ে ওয়াশরুম যেতাম, ঠিক আছে। নাইস। বাট ওই দিন দেখছি যে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে, Still no movement. নো মুভমেন্ট। আর ওখানে ওদের একটা বেসিন রয়েছে। ওকে, আমি ওয়েট করে আমি দেখি যে ও হাত ধোবে না মুখ ধোবে, কলটা তো ওকে খুলতে হবে। আমি চুপচাপ দাঁড়িয়ে এইখানে সিগারেট রয়েছে, এখানে কিন্তু ট্যাব রয়েছে, আমি কন্টিনিউয়াসলি দেখছি। দেখতে দেখতে না ফাট করে আমার চোখের পলকটা এরকম পড়ে যায়, যেই পড়েছে স্যাট এরকম সরে গেল। সিরিয়াস? হ্যাঁ, যেই ব্লিঙ্ক করেছে সেট করে সরে গেল। আমি কি করেছি, সাথে সাথে ট্যাপটা বিছানাতে ছুঁড়ে ফেলে গিয়ে আমার দরজাটা আগে খুলেছি, যে দেখি ওদের ঘরে কেউ ঢুকছে কিনা। দেখছি ওদের ঘর পুরো অন্ধকার, বাইরে থেকে দরজা পুরো বন্ধ, কেউ নেই ওখানে, নো ওয়ান। কিন্তু আমি ওই ফিগারটা দেখেছি। দেখার পর দিন থেকে অদ্ভুত একটা ব্যাপার, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়, ঠিক আছে, মানে ব্যথা কি সাইনাসের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, জানো তো, ঠিক আছে, ওরকম মাথার যন্ত্রণা শুরু হয়, ঠিক আছে। এবার আমি এভরিডে হনুমান চালিসা চান্ট করি, এভরিডে। তো হয়তো সেই কারণে জিনিসটা ওরমভাবে এফেক্ট করেনি, বাট সে হয়তো নিজের এক্সিস্টেন্স আমায় ফিল করিয়ে গেছে। তারপর আমি একজনের কাছে গেছিলাম যে দাদা এরকম এরকম ব্যাপার, ঠিক আছে, আমি নাম ডিসক্লোজ করছি না, কিছু করছি না, কারণ আবার আমার কাছে আসবে যে দাদা তার নাম্বার দাও, ঠিক আছে, উইচ ইজ নট পসিবল ফর মি। তো আমি একজনের কাছে গেছিলাম, গিয়ে যখন তাকে বললাম, যে সে এসেছিল বাড়িতে, এসে বলল যে এই জমির যে অ্যাকচুয়াল যে ল্যান্ডলর্ড ছিল আগে, সেই বাড়ির মায়া ছেড়ে বেরোতে পারেনি, বুঝলে। তো সে থেকে গেছে, মানে তারপর হয়তো অনেকেই, মানে এখন যারা আমাদের ল্যান্ডলর্ড তারা হয়তো কিনেছে, বাট সে এই বাড়ির মানে এই জমির মায়া ছেড়ে বেরোতে পারেনি। তো ইট ইজ নট হার্মফুল, মানে সে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি যদি তাকে তাড়ানোর চেষ্টা করো সব শেষ করে দেবে। তো তারপর আমরা বাড়িতে ফিরে আসি, দেন ল্যান্ডলর্ডকে জানাই কেসটা। তো সে প্রথমে মানতে চায় না, খুব ভালো কথা, বাট আমিও তো নাচরবান্ধা ছেলে, ঠিক আছে, যখন আমি একবার ক্লু পেয়েছি, ঠিক আছে, আর যখন আমি আসার আগে তুমি আমাকে এরকম কোনো কিছু ইনফর্ম করোনি, বাট আমি তো ভেতরে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছি এবার, ঠিক আছে, বাট ওপরে আমার প্রিটেন্ড করতেই হবে যেন আমি খুব ভয় পেয়ে গেছি। ওকে, বাট জেনুইনলি ওই মুহূর্তে আমি খুব ভয় পেয়েছিলাম। তো তারপর কি হয়, এরকম কথা বলতে 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 উনি আমাকে একটা জিনিস ডিসক্লোজ করে, সেটা হচ্ছে বহু বছর আগে উনি ওনার হাজব্যান্ড বা ওনার মেয়ে যখন থাকতেন, তার পাশেই ওনাদের রিলেটিভদের বাড়ি, কী কী ঘটনা ঘটতো আমি তোমাকে বলছি ওই বাড়িতে। আমি বললাম না সেই কারোর একটা হেঁটে বেড়ানোর আওয়াজ আমি পেতাম, নুপুর ছমছম। ওনারা রাতের বেলায় ধরো শুয়ে রয়েছে, ওরা বুঝতে পারছে ওদের ছাদ থেকে কেউ হেঁটে হেঁটে নিচে নামছে, কেউ আবার হেঁটে হেঁটে ওপরে উঠছে। তো তারপর ওদের যে ঘরটা, যেই ঘরটায় এখন আমি থাকি, সেই ঘরটাতে কিছু একটা এন্টিটি ঢুকে গেছিল, যেই কারণে ওদেরকে বলা হয়েছিল যে কেউ যেন এই ঘরটাকে খালি না রাখে কখনো, বুঝলে। তো তারপর অনেক কিছু করে সেই এটাকে ঠিক করা হয়। বাট তারপর যখন উনি প্রেগনেন্ট ছিলেন, কে? ল্যান্ডলর্ড, মহিলা? মহিলা। আচ্ছা। উনি যখন প্রেগনেন্ট ছিলেন,
একদিন উনি এরকমই অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল, আর নিচের ওই ওয়াশরুমটা তখন অ্যাক্সেসেবল ছিল। ওকে, তখন ওটা ব্যবহার করা হতো। উনি দেখছেন যে মানে তুমি দেখবে কেউ যদি খুব তাড়াহুড়ো করে খাবার খায় না, একটা আওয়াজ হয়। একটা আওয়াজ হয়। উনি সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন, উনি আওয়াজটাকে দাঁড়িয়ে যান। উনি আবার পেছন দিকে আসেন যে কিসের আওয়াজ হচ্ছে দেখবো বলে। তারপর উনি যেটা দেখেন, ওখানে গিয়ে দেখছি কালো, মানে পুরো ফিগারটা কিছু দেখতে পাচ্ছে না প্রথমে। দেখবে ওই দেশ, মানে আমাদের যে দেশীয় যে পটির সিস্টেমটা, ঠিক আছে, ইন্ডিয়ান যেটাকে বলে, ঠিক আছে, কোমট নয়। তো দেখছি যে একটা লোমশ কালো হাত, ভীষণ লোমশ একটা কালো হাত, যার হাতটা মানুষের মতন কিন্তু পুরো কুচকুচে লোমে ভরা, এরকম ওই পটির প্যানের ভেতর হাতটা ঢুকছে, এরকম তুলে তুলে বার করছে। ঠিক আছে, ওকে। যখন উনি আরেকটু এগিয়ে গিয়ে উকি মেরে দেখেন জিনিসটা, যে বিশাল বড় একটা জায়ান্ট ফিগার, চেহারাটা মানুষের মতন বাট ভীষণ বড়। ওকে, আর মুখটা তোমার, আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না, উনি আমাকে যেরকম বলছে যে নাকি পিশাচ টাইপের কিছু একটা ছিল, যে পটি খাচ্ছিল। ব্যাপারটা এত ডিস্টার্বিং না, মানে আমার শোনার পর থেকে আমি জানি না, মানে আমার ভীষণ অদ্ভুত রকমের ফিল হয়েছিল, বাট ভালোও লেগেছিল যে আমি একটা এরকম জায়গায় থাকি। আমাদের না এটাই প্রবলেম ভাই। এই কথাগুলো আজকে আমি তোমার পডকাস্টে বলছি, বাট আমি এই কথাগুলো আমার ঘরেও কাউকে বলিনি, কারণ আমার মা তাহলে থাকতে পারবে না। মাকে এই এপিসোডটা দেখিও না। ঠিক আছে। তো যাই হোক, তো তখন যখন আমি শুনি, আমি অ্যালার্ট হয়ে যাই জিনিসটা নিয়ে। তো এখন কি হয়, হ্যাঁ, তো তারপর যেটা ঘটেছিল যে উনি ওটা দেখার পর কোনো আওয়াজ না করে রুদ্ধশ্বাসে ওনার ঘরে যান, গিয়ে গ্রিলে তালা মেরে দেন। প্রেগনেন্ট ছিলেন? ওটাই বলছি, গ্রিলে তালা মেরে দেন। মেরে যখন দরজাটা বন্ধ করেছে, মানে গ্রিলে তালা মেরেছে, এবার ভেতরে ওনার কাঠের দরজাটা বন্ধ করেছে ভেতরে, ঘরের ভেতরে। এবার তুমি একটা কথা ভাবো, একটা প্রেগনেন্ট মহিলা যদি এতটা স্ট্রেস নিয়ে নেয়, তাহলে তার সাথে তার ফিজিক্যাল কন্ডিশনের কি কন্ডিশনটা হবে। ওকে, তো উনি ঘরে ঢুকেছেন ইনস্ট্যান্ট। আজকে আমি যদি সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গেলাম, দরজাটা বন্ধ করলাম, আমি জানি আমার সামনে পেছনে কেউ নেই, তাহলে আমার দরজায় এসে মানে খুব ভালগার ভাবে কেউ যদি পাঞ্চ করে, তাহলে আমি কি ধরবো, বা ব্যাং করে এরকম? হ্যাঁ। ওনার সাথে কিন্তু কেউ তখন আসেনি। ওনার হাজবেন্ড ছিলেন? না 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 না, তখন ছিলেন না। ওনার হাজব্যান্ডের ফ্যাক্টরি ছিল, উনি ফ্যাক্টরিতেই ছিলেন। আচ্ছা। আর আজ থেকে প্রায় এই ঘটনাটা তোমার 12-15 বছর আগেকার ঘটনা, না 12-15 বছর না, 2004-এ ওনার হাজব্যান্ড এক্সপায়ার করেছেন। আচ্ছা। ঠিক আছে, তো এই ঘটনাটা 98 হ্যাঁ 7 কি 98-এর ঘটনা আমি তোমায় বলছি। তো উনি শুনতে পান যে কেউ কন্টিনিউয়াসলি ওনার দরজায় নক করছে, মানে রীতিমতন ধাক্কা মারছে লোহার দরজাটায়। ওকে, উনি সেন্সলেস হয়ে যান। যখন ওনার হাজবেন্ড বাড়িতে ফেরে, উনি ন্যাচারালি কিছু দেখতে পায়নি, দরজা ধাক্কা দেখছে দরজা কেউ খুলছে না, তো দরজা রীতিমতো ধাক্কা মেরে ভেঙেই দেওয়া হয়। দেখছি উনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে রয়েছেন। ডক্টরের কাছে নিয়ে যাওয়া, প্রেগনেন্ট অবস্থাতে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর চেক আপ করে বাড়িতে পাঠান। তো তার ঠিক এবার সবাইকে বলেছেন যে উনি কি দেখেছেন, সবাই বলছে না, এরকম প্রেগনেন্ট অবস্থায় আমরা অনেক কিছু হ্যালুসিনেট করি, বা আমরা অনেক কিছু এরকম দেখতে পাই, ভয় লাগে। তো তুমি এখান থেকে কোথাও, মানে এই অবস্থায় বেরিয়েও না, ঘর থেকে বেরোনোটা ঠিক নয়, কারণ এই সময় অনেক হাওয়া বাতাসও লাগতে পারে। ঠিক আছে, কারণ যখন মানুষ, এটাও বলে দিচ্ছি যে যখন কোনো মেয়ে বা কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে, তখন আমাদের সোল আর বডির অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকে না। তো সেখানে যে কোনো এভিল স্পিরিট হোক, বা যে কোনো প্রেতাত্মা, বা যে কোনো এন্টিটি একটা স্কোপ পেয়ে যায় সেই শরীরটাকে পজেস করার জন্য। তো সেই কারণেই মেয়েদেরকে খুব সাবধানে থাকতে বলা হয় ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি চুল খুলে রাখতে বারণ করা হয়। তার কারণটা হচ্ছে চুল কিন্তু আমাদের হিউম্যান বডির এমন একটা পার্ট যে সব থেকে বেশি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে, কারণ খুব বেশি অ্যাট্রাকটিভ ওটা। একটা মেয়ে যখন চুল খুলে রয়েছে তখন তোকে সব থেকে বেশি সুন্দর লাগে, তখন তো ওরা বেশি অ্যাট্রাক্টেড হয় এরকম এন্টিটি। তো তারপর কি হয়, উনি বাড়িতেই ছিল, হঠাৎ করে শুনতে পাচ্ছে যে ওনার পাশের বাড়ির যে রিলেটিভরা রয়েছে তারা ওনাকে ডাকছে। ওকে, উনি যান ওই ঘরটায়, জানলা দিয়ে জিজ্ঞেস করেন, কেউ কোনো সাড়া দেয় না, বাট উনি স্পষ্ট শুনেছিলেন যে ওনাকে ডাকছে।
কেউ সাড়া দেয় না। উনি যখন গিয়ে রেসপন্স করতে যান কেউ সাড়া দেন না। পরে জানা যায় ওই বাড়িটাতে কেউ ছিলই না বিগত 2 দিন ধরে, কিন্তু ওনার নাম ধরে ডাকা হয়েছে। ঠিক আছে, ল্যান্ডলেডির। হ্যাঁ ল্যান্ডলেডি। তো ওনার নাম ধরে ডাকা হয়েছে। উনি ব্যাক আবার ফিরে আসে, নিজের ঘরে চলে আসে। এবার ওনার মধ্যে ভয় শুরু হয়। দুজনের মধ্যেই, হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড খুব মানে কি বলবো ডেসপারেট ছিলেন। ওনার হাজব্যান্ড, ওনার কথা অনুযায়ী ডেসপারেট ইন দ্য সেন্স মানে খুব গুরুগম্ভীর একজন মানুষ ছিলেন, যে ভয় টয় পান না, আচ্ছা, এরকম একটা ওকে ব্যাপার। ওকে। ঠিক আছে, তো তারপর কি হয়, যখন উনি প্রেগনেন্সির ঠিক কিছু মাস আগে আবার ওনার সাথে এরকমই কিছু একটা হয়। উনি ঘরে শুয়ে রয়েছেন, ওনার হাজব্যান্ডও ছিল। ওনার হাজব্যান্ড ওয়াশরুমে গেছে, উনি দেখছে যে কেউ একজন ওনার বিছানার সাইডে দাঁড়িয়ে রয়েছে। এবার উনি ভেবেছেন ওনার হাজব্যান্ড রয়েছে। মুখ দেখা যাচ্ছিল না? না, ঘর অন্ধকার Okay, তো, okay. ঠিক আছে। ওই যেমন বললাম যে বাইরে হ্যাঁ, ভ্যাপার জ্বলছে, একটা রিফ্লেকশন আসে। তো উনি দেখতে পাচ্ছেন যে ওনার বিছানার সামনে কেউ দাঁড়িয়ে আছেন। তো উনি ন্যাচারালি ওনার হাজব্যান্ড ভেবেই জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, মাঝরাতে তুমি দাঁড়িয়ে আছো কেন? কোনো রেসপন্স নেই, কোনো সারা শব্দ কিচ্ছু নেই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে শোবে আসো। কোনো সারা শব্দ নেই। তারপর দেখছে বাথরুমের গেট খুলে ওনার হাজব্যান্ড বেরিয়ে আসছে। ওকে। ঠিক আছে, উনি না রীতিমতন স্টিভ হয়ে যান। এই ঘটনাটা পুরোটাই আমার ওনার মুখ থেকে শোনা। উনি পুরো স্টিভ হয়ে যান। তো যখন বেরিয়ে আসছে, যখন ধরো আমি দেখছি আমার এখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, এইটা আমার গেট, গেট থেকে আমি ওয়াশরুমের দরজা দেখতে পাচ্ছি। আমি এদিকে তাকিয়ে জিজ্ঞেস করছি তুমি বিছানায় আসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ করে আমি দেখলাম ওদিক থেকে দরজাটা খুলছে, আমি মুখটা ঘুরিয়ে দেখলাম আমার হাজব্যান্ড বেরিয়ে আসছে। এদিকে ঘুরে তাকাচ্ছি, কেউ নেই, কেউ নেই। এসছে, ওনার হাজব্যান্ডকে বলেছে, সেম অ্যাজ ইউজুয়াল উনি ডিনাই করে গেছেন যে তুমি এই সময় এইসব চিন্তাভাবনা করো না। মানে ডিনায়ালেই ছিলেন পুরোটা। পুরোটাই ডিনায়ালে ছিল। বাট পরে উনি রিয়েলাইজ করেন যখন মহিলাটার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর ইউ সিরিয়াস? ইয়েস, মিসক্যারেজ? হ্যাঁ। মিসক্যারেজটা কিরমভাবে হয়েছে এটা এতটা ডিস্টার্বিং, বেসিক্যালি এগুলো নিয়ে ডিসকাস আমার করতেও ভালো লাগে না, বাট যখন ঘটনার অ্যাসপেক্টে বলছি। মাঝরাতে মহিলা বিছানা থেকে নেমে, তার 1-2 দিন পরের কথা বলছি, এটা ভীষণ আনএক্সপেক্টেড একটা ঘটনা। মাঝরাতে মহিলা বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাচ্ছে, দেখছেন হাজব্যান্ড ঘুমিয়ে আছে। আর এই সময় জানো তো একা যেতেও নেই কোথাও। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো প্যারানর্মাল অ্যাসপেক্টটা না, এমনি যে যাওয়া এমনিও উচিত না। যেতেই নেই, কারণ হতেই পারে যে তুমি পড়ে গেলে। হতেই পারে। তো ওনার হাজব্যান্ড ঘুমোচ্ছিলেন, উনি ওয়াশরুম যাচ্ছেন, ভাবছেন যে একাই চলে যাব, এই তো ঘর থেকে ওইখানেই। ওয়াশরুমে ঢোকার আগে দেখতে পাচ্ছেন যে উনি ওনার পায়ের কাছটায় খুব ওয়েটি ফিল পাচ্ছেন, মানে ভিজে গেছে কিছু একটা, আচ্ছা, পাটা আচ্ছা। ভিজে যাচ্ছে। আচ্ছা। উনি নিচু হয়ে দেখছেন ওনার পায়ের সামনে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, গলগল গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। পায়ের থেকে? পা থেকে না, তাহলে মিসক্যারেজ হলে যেটা হয়, ওকে 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 ওকে। রক্ত বেরিয়ে যাচ্ছে। ওটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান। তারপর ওনার বাচ্চাটা নর্মালি উঠে যাচ্ছেন, সেই সময় ব্লাডের সেন্সেশন পেয়েছেন, দেখছেন রক্ত বেরোচ্ছে, অ্যান্ড শি পাস্ট। মানে পাস মানে পাস মানে faint সেন্সলেস হয়ে গেছে, ফেন্ট হয়ে faint গেছে। হয়ে গেছে। তারপর ওনার বাচ্চাটা মারা যান, মানে প্রিমেচিওরলি হ্যাঁ। হয়েছিল জিনিসটা। তো এটা খুব ডিস্টার্বিং একটা ঘটনা আমি শুনি, যেটা আজ থেকে বহু বছর আগে ঘটেছিল। আর সেই বাড়িতেই তুমি রয়েছো? সেই বাড়িতেই আমি রয়েছি, আর আমি ওই বাড়িতেই এইসব ভৌতিক কন্টেন্ট বানাচ্ছি। ঠিক আছে, আরো বেশি অ্যাক্টিভেট করছো জিনিসটাকে। ওকে। তো না, অ্যাক্টিভেট আমি বলবো না, কারণ এখন যে জিনিসটা মানে ওই সময় কি হয়েছিল, যেহেতু সদ্য ঘটনাগুলো ঘটেছিল, তুমিও জানো যে একটা এনার্জি আস্তে আস্তে কিন্তু ড্রেন আউট হয়। যে কোনো এনার্জি ড্রেন আউট আস্তে আস্তে হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যদি সেই এনার্জি নিজে ম্যানিফেস্ট করতে থাকে, তাহলে তার এনার্জি কিন্তু আরো বাড়তে থাকে। তো প্রোজ অ্যান্ড কনস যেমন সব কিছুর ক্ষেত্রেই রয়েছে। তো এখন যেমন একটা কথা, মানে এটা যেমন রূপমদা গেছিল, উনি বলেছেন যে এই বাড়িতে কেন থাকার চান্সেস বেশি ছিল, এই কারণেই, কারণ ওখানে না অনেক আর্চিং রয়েছে বাড়িতে। আর্চিং বলতে? দেখবে এই কার্টস গুলো থাকে না হ্যাঁ, হ্যাঁ। পুরোনো দিনের বাড়িতে, তো অনেক নেগেটিভিটি নাকি ওখানে স্টোরড থাকে, মানে অনেক নেগেটিভ এনার্জি নাকি ওইখানে স্টোরড থাকে। বাট আমি ওই বাড়িতে যাওয়ার পর আমি এত বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকি ওখানে, আমি এত বেশি মন্ত্র চান্ট করি। ইনফ্যাক্ট আমার ঘরের বাইরে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো রয়েছে।
ঠিক আছে, কারণ এই জিনিসগুলোর ভাইব আমি প্রথম থেকেই পেয়েছিলাম। আর টু বি ভেরি অনেস্ট, আমি যখন জেনেছি যে জিনিসগুলো এরকম, তারপরে আমার থাকার ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যায়। ওকে, আর হ্যাঁ প্রোটেক্ট রাখার জন্য, তবে হ্যাঁ শুধু এই সেন্সেশনগুলোই আমি গত বছর পেয়েছিলাম, আর 3-4 দিন আগে ওটা শুনলাম। বাট গত বছর এই কেসগুলো ঘটেছিল, বাট তারপর হচ্ছে আমি যেমন রূপমদা বলো, বাট তার আগেও আমি দেবদীপদার থেকে কনভারসেশন করে অনেক কিছু অ্যাপ্লাই করার পর আমি এই মুহূর্তে তো কোনো কিছু ফিল তো আমার হয় না। বাট হ্যাঁ ওই রকম ফিল, বাট যেটা প্রথম দিকে হয়েছিল সেরকম তো কোনো কিছু এখন হচ্ছে না। বাট তারপর যখন আমি এই ঘটনাটা পুরোটা শুনি, মানে আমার সাথে জিনিসটা ঘটার পর যখন আমি তাকে গিয়ে চেস করি যে এরকম কি কোনো কিছু আছে বা তোমরা কি জানো, তখন উনি যখন বলেন, তো আমি তখন না খুব ডিস্টার্বড হয়ে গেছিলাম, মানে লিটারালি মাইন্ড পুরো আউট হয়ে গেছিল। এখানে একটা কথা বলি, যে কাজটা করছো, আমিও এরকম টাইপের কাজ করে থাকি, জানোই অবশ্য। আমি আমার বাড়িতে ছিলাম এতদিন, বাবা মার সাথে বাড়িতে থাকতাম অ্যান্ড এই কাজগুলো করতাম। বাবা মা তো অফিসে বেরিয়ে যেতেন, আমি নিজে বাড়িতে এই পুরো জিনিসটা করছি। তখন হয়তো একা থাকতাম বা আমার দিদা থাকতো। বাট এটা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে, আমার নিজের মনে হচ্ছে বা আমি নিজে ফিল করতে পারছি, আমার জন্য আমার যে ফ্যামিলি রয়েছে, এত ডার্ক জিনিস নিয়ে আমরা আলোচনা করি, তারা হ্যাম্পার হচ্ছে কোনো না কোনোভাবে। আমি শুধু বলছি না যে কিছু দেখতে পেয়েছে ফিল করতে পারো, তুমি এরকম হ্যাম্পার হওয়ার অনেক জায়গা থাকে, অনেক অ্যাসপেক্ট থাকে। হ্যাম্পার হয় হেলথ, মেন্টালিটি, দেখবে খুব খিটখিটে হয়ে যায়। তারা ছিল না এরকম 2-3 বছর আগেও যদি আমি কনসিডার করি, বয়সের জন্য একটা হতে পারে। আমি ওই জন্য আমার বাড়ি থেকে কিন্তু মুভ আউট করে গেলাম। আমি এখন সেপারেট একটা অ্যাপার্টমেন্টে থাকি, একা থাকি। বাবা মার যেরকম থাকে কন্ট্যাক্ট অ্যান্ড অল, যাওয়া আসা সবই আছে। আমার নিজের যে কাজটা রয়েছে, সেই কাজটার জন্য আমাকে পুরো, বলবো না সিক্লুডেড, বাট পুরো সেপারেট হয়ে যেতে হয়েছে। কারণ যেখানে থাকছো সেখানে যদি সবসময় এরকম নেগেটিভিটি ম্যানিফেস্ট হতে থাকে, তখন আমি সামওয়াট আমি প্রোটেক্টেড ফিল করি নিজে। আর তুমি বলছিলে না নিজের ঘটনা শুনি না, আজ অবধি কিউরিওফাইটে যে ঘটনাগুলো গেছে আপলোড হয়ে যাওয়ার পর, কোনো ঘটনা আমি শুনিনি। আমাকে যদি এখন জিজ্ঞেস করো কি হয়েছে বা না হয়েছে, আমার মনে নেই। অনেকে জিজ্ঞেস করো দাদা এই ঘটনাটা কি ছিল, বলছি ভাই ভুলে গেছি আমি। কারণ তুমি যখন মনে রাখছো জিনিসটা, তখন কিন্তু এই জিনিসটা আপনা আপনি থেকে পাওয়ারফুল হতে থাকছে, ওর যে ওয়ার্ডসগুলো রয়েছে। ইভেন তুমি বললে কিউরিওফাইটের ঘটনা শোনার সময় তোমার বেশ কিছুদিন বা অনেক দিন বেশ ভয় লেগেছে বা, তো এরকম ঘটনা একদিন আমার সাথে ঘটেছে যে আমি তোমারই কিউরিওফাইটের একটা ঘটনা শুনছিলাম। মানে আমি বিছানাতে শুয়ে রয়েছি, ডান দিকে ঘুরে, ন্যাচারালি ডান দিকে ঘুরে আমার শোয়ার একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে আমি আগে ঘুমোতে যাওয়ার আগে ব্রিদিং চেক করি যে কোন নস্ট্রেল দিয়ে ব্রিথ করছি, তো আমি সেদিকটাই ঘুরে হ্যাঁ। তো আমি ডান দিকে ঘুরে সেদিনকে শুয়েছিলাম, আমার ফোনটা ছিল এদিকে, আর ঘটনাটা শুনছিলাম। শুনতে শুনতে অদ্ভুতভাবে আমার এতটা শরীরটা ভারী হয়ে যায়। দেখো আমি হন্টেড প্লেস প্রচুর ভিজিট করেছি, আমি প্রচুর ঘটনা শুনেছি, আমার চ্যানেলেও প্রচুর ঘটনা আসে, আমি তোমার প্রচুর ঘটনা শুনেছি, গৌরবদার প্রচুর ঘটনা শুনেছি। বাট সেদিনকে অদ্ভুতভাবে আমার শরীর এত ভারী হয়ে যায়, আমি ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে পারছিলাম না কিউরিওফাইটের ঘটনাটা শোনার পর। মানে ওটাই ব্যাপার। মানে আমি ইভেন এখন যে ফ্ল্যাটে থাকি, শুনলে হয়তো তোমার মনে হবে যে কেন এটা। আমার ফ্ল্যাটে কোনো আয়না নেই, কোনো আয়না নেই। ক্যামেরা করছে দেবো যদি আমার ফ্রেন্ড, আমার ফ্ল্যাটে গেছো আয়না দেখেছো কখনো? কোনো আয়না নেই। ইভেন আমার ফ্ল্যাটে এখনও অবধি কোনো ঠাকুরের কোনো ফটো নেই, কোনো দেবী বা দেব মূর্তি নেই, ঠিক আছে? আমি জাস্ট একটাই জিনিস, মানে আমি এখন মনে হচ্ছে একটা রিসার্চ পারপাসে রয়েছি, যেখানে আমি ফুল বাড়িটার মধ্যে রয়েছি, এরকমভাবে এইসব কাজগুলো করছি। অ্যান্ড আমার এখন মনে হয় যে ফুলেস্ট ওয়েতে জিনিসটাকে এক্সপ্লোর করবো কী হতে পারে। এখন একটা ওই পর্যায়ে চলে গেছে, কারণ এটা নিয়ে এরপরে আমি আমার অডিয়েন্সের সাথে কথা বলবো, সবাইকে জানাবো। কারণ কিউরিওফাইটে এরকম অনেক রেকর্ডিংস আছে অরিত্র, যেটা তোমার সাথে কথাও হচ্ছিল, যেগুলো আপলোডেডই নয়। তোমার নিজস্ব ক্ষেত্রেও দেখবে এমন কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকে যেগুলো আমরা কখনোই, এতটা ডিস্টার্বিং হয়, এত কিছু হয়, আমরা ওটাকে আপলোড করতে পারি না। সেরকম জিনিস রয়েছে। আমি এই জিনিসটার ফুল এক্সটেন্ট অবধি যেতে পারি, তুমি যেহেতু বললে তাই জন্য আমার নিজের সাথে অনেকটা রিলেটেবল মনে হলো। আর এই যে স্টুডিওর কেস, রূপম এখানেও এসছে, রাইট? তুমি যেখানে বসে আছো, তোমার যে পেছনের যে পোর্শনটা রয়েছে, সেখানে রয়েছে একটা বাথরুম। সেই বাথরুমটা সব থেকে নেগেটিভ। এখানে বাথরুম, এখানে কখনো অবধি আমরা আজ অবধি এত পডকাস্ট করেছি, আমরা আজ অবধি আমাদের যে সেট রয়েছে সেই সেটের যে লাল লাইট,
সেটাকে আমরা কখনো স্টেবল রাখতে পারিনি। ইভেন এই এটা light দেখো, টা। তোমার সাথে কর্ণপিশাচিনীর পডকাস্ট করেছিলাম আমরা, কর্ণপিশাচিনী বা ওই পজেস যে কেজের জায়গাটাতে আমরা ঢুকছিলাম, তখন থেকে মনে করে দেখো লাইট ফ্লিকার হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট যখন তোমরা সেট আপ রেডি করছিলে, তখন যখন ও লাইট চেঞ্জ করছিল, তখন কিন্তু লাইট এরকম ফ্লিকারিং করছিল না। না, আমি এটা জানি না এটা টেকনিক্যাল গ্লিচ কি, আই ডোন্ট নো। আমি এটা সিরিয়াসলি আমি এটা বুঝতে পারলাম না, কারণ যখন ও লাইট সেট আপ করলো তখন লাইটের কোনো প্রবলেম ছিল না, বাট দ্য মোমেন্ট আমরা শুরু করলাম শুট, তারপর থেকে ওটা শুরু হলো। কিন্তু এটা Exactly. গত পডকাস্টেও হয়েছে। গত পডকাস্টে হয়েছিল, ঠিক যেই মোমেন্টে আমরা কর্ণপিশাচিনীতে ঢুকেছিলাম, তারপর থেকে এই লাইটটা ওরকম অফ হয়ে আর গেছিল। বিশ্বাস করবেন না, আমরা কখনো আজ অব্দি স্টেবল রেড লাইটিং আমরা রাখতে পারিনি আমাদের ফ্লোরের মধ্যে। আমি জানি না এটা কি, নতুন লাইট কেনা এটা, ঠিক আছে, নতুন কেনা, নতুনে প্রবলেম হওয়ার কথা না, স্টিল এই জিনিসটা, এইগুলো কিছু কিছু জিনিস থাকে। আর অনেকে পডকাস্ট দেখছে, দেখতে দেখতে ভাবছে যে আমরা এরকম বাইরের আলোচনা কেন করছি, ঘটনা ভিত্তিক হোক এই হোক, বাট আমাদের নিজেদের লাইফটাই একটা ঘটনা হয়ে গেছে এখন। এখন হ্যাঁ, মানে ঘটনাটা এমন হয়ে গেছে আমাদের লাইফে যে জেনুইনলি আমরা জানি না যে আমরা রিয়েল লাইফে রয়েছি না, আমাদের লাইফটাই পুরো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে এখন। এটা আমার পার্সোনালি মনে হয়, তার কারণ হচ্ছে এমন এমন জিনিস মাঝে মধ্যে ঘটে যেটার সত্যি কথা কোনো Explanation নেই। এক্সপ্লেনেশন থাকে না, জেনুইনলি কোনো এক্সপ্লেনেশন থাকে না। এরকম ঘটনা তুমি বিশ্বাস করবে না, আমরা সবাই জানি আমরা যে কোনো নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, জিওর নেটওয়ার্কে খুব কম, Rare, রেয়ার। rare. আমফানে যখন ভোডাফোন এয়ারটেল কোথাও নেটওয়ার্ক দিচ্ছিল না, আমি সেখানে দাঁড়িয়ে জিওর নেটওয়ার্কে ফুল ফ্লেজেড আমি ফোনে কথা বলতে পেরেছিলাম। আমার চ্যানেলে এরকম কিছু এপিসোড আছে যখন আমি ঘোষলি কল রেকর্ডিংগুলো করি, তুমি বিশ্বাস করবে না, যখন আমি রেকর্ডিং করার আগে তাকে ব্রিফিং দিচ্ছি তখন সব ওকে, এভরিথিং ইজ ভেরি ফাইন। যখন সে ঘটনা বলা শুরু করছে, একটা টাইমের পর গিয়ে ঘটনা বলছে বলছে বলছে, একটা টাইমের পর গিয়ে পুরো ব্ল্যাঙ্ক। তোমার সাথেও হয়? হ্যাঁ, নাইস, নাইস ব্রো। মানে ম্যাক্সিমাম এপিসোডে এই ঘটনাটা আমি ফেস করি। আর একটা জিনিস দেখবে, আমরা রেকর্ডিং করলাম খুব ভালোভাবে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে যখন কিছু প্যারানর্মালি বলবো সেই টাইপের কথা বলছে, পুরোটাই তো ওটা নিয়ে, মেটালিক ভয়েসেস চলে আসে, মানে কথাটা না, একটা কথা এক্সটেন্ড হতে হতে মেটালিক একটা হয়ে যায়। এটা কিন্তু টেকনিক্যাল ইস্যু না, ফোন ঠিক আছে, আমরা ইন্টারনেটেও করার চেষ্টা করেছি, সেই ক্ষেত্রেও জিনিসটা ঠিক আছে, কিন্তু এরকম টাইপের অনেক ক্ষেত্রে তো রেকর্ডিংই করতে পারি না, মানে সেট করলাম সব কিছু করলাম যে রেকর্ডিং করবো আজকে, হয় না। তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়ে গেল। এটা কবে হয়েছে না, এটা আজকে আমাদের 21 তারিখ, এটা হয়েছে 19 তারিখ। আমি তোমাকে এক্ষুনি একটা জিনিস দেখাবো, পডকাস্টটা হয়ে যাক বা তার মাঝখানের গ্যাপে দেখাবো। আমাদের প্রফেশনে সব থেকে বেশি ডিফিকাল্ট যে ব্যাপারটা হচ্ছে, আমরা একটা পার্টিকুলার জায়গায় থাকি, সেই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো করি, অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে অনেক এফেক্ট পেয়েছি, তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, ইভেন তুমি নিজেও এটা দেখেছো, যেটা বলছিলে তুমি অফ দ্য ক্যামেরা, যে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে রেকর্ডিংস বলো, শুটিংস বলো, হোয়াট এভার দ্যাট ইজ, এই পার্টিকুলার জিনিসপত্র বা ডার্ক এন্টিটিস নিয়ে এগুলো বিশাল হ্যাম্পার হয়, সেগুলো আমরা মানে আমাদের প্ল্যানের মধ্যে থাকলেও আমরা জিনিসটাকে করে উঠতে পারি না। এক্সিকিউট করে ওঠা হয় না। এবার এখানে একটা যেটা ব্যাপার অরিত্র, কিন্তু এরকম কিছু কিছু কি পাকা ছেলে আমি বলছি না, বা কি পাকা মানুষ আমি বলছি না, তারা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, যেরকম ধরনের এক্সপেরিমেন্ট, কিউরিওসিটি থেকে, নলেজ বেস নেই, ইউটিউব দেখলাম, গুগলে কিছু পড়লাম, ফেসবুকে দেখলাম, দেখে সেটা অ্যাপ্লাই করতে যায়, আর যার ফলে কিন্তু লাইফে খুব বাজে প্রবলেম ব্রিং আপ করে নিয়ে আসে। এই জিনিসটার সাথে আমি রিলেট করতে পারি। আমি 2019-এর দিকটাতে কিউরিও ফাইট শুরু হয়েছে, তখন আমি একবার ব্লাডি মেরি এক্সপেরিমেন্ট করেছি। সেটা করতে গিয়ে বিভৎস কিছু প্রবলেমস হয়েছিল, যেটা আমি ইনিশিয়াল ফেজে বুঝতে পারিনি, তো ভিডিওটাতে ওই প্রবলেমসগুলো নেই। আমি এখন তোমার সাথে এই যে গেমসগুলো রয়েছে যেগুলো আমরা খেলি বা খেলার চেষ্টা করি, প্যারানর্মাল গেমস, সেগুলো নিয়ে আসতে চাই। তুমি আমাকে খুব ইন্টারেস্টিং একটা মিরর ডাইমেনশন বা ব্ল্যাক মিররের কিছু একটা গেমের কথা বলছিলে। মিরর রিফ্লেকশন। ওকে, সেটা নিয়ে আমরা আসবো এবার। কি হয় কেসটাতে? দেখো, ডার্ক মিরর রিফ্লেকশন এটা এমন একটা গেম না, এটাকে তুমি Paranormal বলতে game. পারো, হ্যাঁ প্যারানর্মাল, মানে হন্টেড গেমস। ইটস নট লাইক মোমো, নটস লাইক ওই তোমার কি বলবো, উনো না, বা কিছু হ্যাঁ এরকম উনো, নয়। তারপর হচ্ছে ব্লু ওয়েল, এই ধরনের কোনো কিছু নয়। এখানে তোমায় কেউ কিছু অর্ডার দেবে না, কেউ কিছু করতে বলবে না, যেটা করতে হবে তোমাকে নিজেকে করতে হবে। আর এই গেমটা খেলার জন্য না 3টে অবজেক্ট লাগে। ফার্স্ট, একটা মিরর লাগবে বা আয়না লাগবে। যেই আয়নাটা কিন্তু আবার দেওয়ালের সাথে লাগানো আয়না নয়, বাট যে আয়নাটা তুমি এখান থেকে ওখানে মুভ করাতে পারবে, সেরকম একটা মানে movable হবে। মুভেবল। একটা ক্যান্ডেল লাগবে,
আর তার সাথে একটা হ্যামার লাগবে, মানে হ্যামার, হাতুড়ি। হাতুড়ি। তো বাড়ি পুরো ফাঁকা থাকতে হবে, বাড়িতে অন্য কারোর কোনো অন্য এক্সিস্টেন্স থাকা চলবে তুমি না। বাড়িতে পুরো একা? হ্যাঁ, মানে বাড়িতে পুরো একা, কেউ নেই। তো সেই আয়নাটার সামনে গিয়ে একটা কথা বলছি এর আগে, যে আমরা যখনই আয়নার দিকে তাকাই, ঠিক আছে, যদি তুমি প্যারানর্মাল অ্যাসপেক্ট থেকে দেখো, আয়না কিন্তু আমাদের এনার্জি অ্যাবজর্ভ করে। আচ্ছা। আমরা যখনই আয়নার দিকে তাকাই, আমাদের যত নেগেটিভ এনার্জি থাকে সেই এনার্জি কিন্তু আয়নায় স্টোর হয়। মানে তুমি বুঝতে পারছো, একটা আয়না যদি একটা বাড়িতে 15 থেকে 20 বছর থাকে, তাহলে সেই বাড়ির যদি 4-5টা মানুষ থাকে, তাহলে তারা যতবার সারাদিনে আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে ততবার কিন্তু এনার্জি অ্যাবজর্ভ হচ্ছে। তো একটা আয়নার ভেতর কতটা এনার্জি লুকিয়ে থাকে বা কতটা ডার্ক এনার্জি থাকে, এই কারণেই কিন্তু বলা হয় যে ভাঙা আয়না বাড়িতে রাখতে নেই। ইভেন এটাও বলা হয় তোমার যে বেডরুম, যেখানে একটা কাপল থাকছেন, সেই বেডের মাঝখানে মানে অ্যালাইনমেন্টে একদম সোজাতে আয়না রাখতে নেই, বা বেডের উপরের পোর্শনটাতে আয়না রাখতে নেই। আর তার কারণ, এটার পেছনে একটা লজিক আছে, যাতে ঘুম থেকে ওঠার পরেই বা বিছানা ছেড়ে ওঠার সাথে সাথে তোমাকে আয়না ফেস না করতে হয়। ওকে। ঠিক আছে, যাতে সেই মানে দিনের শুরুটা যাতে আমাদের নেগেটিভিটি দিয়ে না Exactly. আসে, বুঝলে? তো তারপর কি হয়, আয়নার সামনে আমরা যখনই যাচ্ছি, আয়না কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিটাকে অ্যাবজর্ভ করছে। এই কারণে অনেক সময় দেখবে, এটা অনেকেই রিলেট করতে পারবে, আমার নিজের চোখেও দেখা, বাড়িতে ভাঙা আয়না রয়েছে, তুমুল অশান্তি, ব্যাড লাক চলে সেই আসে। বাড়িতে তুমুল অশান্তি। তার কারণটা কি? যেই আয়না তোমার নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করছে দিনের পর দিন ধরে, সেটা যখন ভেঙে যাচ্ছে, সে তো সেটা ছেড়ে দিচ্ছে তোমার বাড়িতে, তো সেই পুরো প্রপার নেগেটিভিটিটা তোমার পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। রাইট। মানে ইভেন আমি বলছিলাম না, আমার ফ্ল্যাটে আয়না নেই কোনো, এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু আমি কোনো আয়না রাখি না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগে রূপমদা এসে আমাকে এই ঘটনাটা বললো, মানে এই থিওরিটা বললো, যে জানলার ঠিক উল্টো দিকে যদি আয়না থাকে আর জানলার বাইরে যদি কোনো গাছ থাকে, তাহলে সেটা স্পিরিট পাস আউটের একটা ওয়ে তৈরি হয়ে যায়, ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, আর স্পিরিট পাস করে ওখান থেকে। ইন্টারডাইমেনশনাল একটা স্পেস তৈরি হয়ে যায়, যেটার মাধ্যমে স্পিরিট এই করতে যারা পারে। এই প্যারানর্মাল স্টাডি করে, তারা এটা হয়তো রিলেট করতে পারবে যে আয়নার ভেতরে কিন্তু আলাদা একটা দুনিয়া রয়েছে, একদম মিরর ডাইমেনশন। মিরর ডাইমেনশন যেটাকে বলা হয়। তো যেটা বলছিলাম যে ডার্ক রিফ্লেকশন গেমের কথা, তো এটা ঠিক গেম নয়, এটা একটা রিচুয়াল। আচ্ছা। ওকে, যেটা তোমাকে পুরোপুরি নিজেকে এই রিচুয়ালটার মধ্যে পারফর্ম করতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই ডার্ক রিফ্লেকশন গেম তোমার লাইফে গুড লাকও আনতে পারে, ব্যাড লাকও আনতে পারে। কীরকম ভাবে, এবার প্রসিজারটা বলছি। পুরো ফাঁকা বাড়ি থাকবে, আয়নার সামনে গিয়ে তোমাকে 15 থেকে 20 মিনিট যতক্ষণ তুমি পারবে তোমাকে তাকিয়ে থাকতে হবে আচ্ছা। আয়নার দিকে। বলা হয় যে মানে অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অনুযায়ী আয়না তো আমাদের এনার্জি অ্যাবজর্ভ করে, তো আমরা যদি অনেকক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে থাকি, ঠিক আছে, তো আয়না নাকি আমাদের মধ্যে থেকে যে এনার্জিটা আছে সেটা পুরো অ্যাবজর্ভ করে নেয়, মানে যে নেগেটিভ এনার্জিটা আছে। তো এটা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অনুযায়ী একটা থিওরি। আগেকার দিনের মানুষ এরকমভাবেই কিন্তু নিজেকে হিল করতো আয়নার সামনে বহুক্ষণ দাঁড়িয়ে। তো যাই হোক, তারপর একটা মোমবাতি থাকবে, যে একটা ক্যান্ডেলটা যেটা বললাম, অনেকক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে নিজেকে দেখলে, দেখার পর সেই ক্যান্ডেলটা জ্বালিয়ে পুরো আয়নার মধ্যে ঘষতে হবে, আগুনটা যাতে নিভে না যায়। আচ্ছা। ওকে, তার মানেটা কি, তুমি তোমার যে ডার্ক এনার্জিটা আয়নাতে দিলে সেটাকে তুমি পুড়িয়ে ফেলছো, বা লক করে দিচ্ছ, কালো হয়ে যাচ্ছে। ডার্ক এনার্জিটাকে তুমি পুড়িয়ে ফেলছো। তো ওখানে একটা ব্ল্যাক স্মাজ তৈরি হয় গ্লাসের ওপর যখন তুমি ক্যান্ডেলটা ঘোরাচ্ছ। তো এই ব্ল্যাক স্মাজটা পুরোপুরি তৈরি হওয়ার পর আয়নাটাকে তোমায় মাটিতে রাখতে হবে, রেখে ভাঙতে হবে হাতুড়ি দিয়ে। আর এই রিচুয়ালটা তোমায় করতে হবে রাত্রি ঠিক 12টা বাজার পর থেকে 3টে বাজার আগের মধ্যে, যে কোনো একটা সময়। তো যখন তুমি হাতুড়ি দিয়ে ভাঙলে, ঠিক ভাঙার সময় ওই মুহূর্তেই তোমার সাথে কিছু ঘটনা ঘটবে। কিরকম ঘটনা? যে কোনো ঘটনা ঘটতে পারে। তুমি দেখতে পারো তোমার ঘরে অবজেক্টস মুভ করছে, জিনিসপত্র এদিক ওদিক চলে যাচ্ছে, ঘটতেও পারে, নাও ঘটতে পারে, ঠিক আছে। বাট এখানে চ্যালেঞ্জটা কোথায়, তোমাকে পুরো রাতটা এক জায়গায় বসে কাটাতে হবে, আর এক জায়গায় বসে সার্ভাইভ করতে হবে। আচ্ছা, এটা কি পেছনের ওয়াশরুম থেকে আওয়াজটা এলো? আমি জানি, তুমি যে ওয়াশরুমের কথাটা বললে, এখান থেকে কিন্তু একটা আওয়াজ পেলাম এক্ষুনি। যাই হোক, তো এই যে সার্ভাইভ করতে হবে কেন বলছি, এই যে টাইম স্প্যানটা, যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে বা সানরাইজ হচ্ছে, তার মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটতে পারে। তো যদি তুমি সার্ভাইভ করে যাও, জানবে তোমার লাইফে গুড লাক আসবে। আর যদি তুমি সার্ভাইভ করতে না পারো, জানবে তোমার লাইফ
অ্যান্ড ডেথ সিচুয়েশন চলে আসবে। লাইফ অ্যান্ড ডেথ Yes, সিচুয়েশন। তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, মানে ওই টাইম ফ্রেজে এমন কিছু ঘটনা ঘটবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডার্ক মিরর রিফ্লেকশন গেম। এটাকে বলা হয় গেম, বাট এটা একটা ইট ইজ আ রিচুয়াল। রিচুয়াল। এত কিছু রয়েছে পৃথিবীতে, আমরা কতটা কম জানি মানে বা এইসব আমাদের নিয়ে। জানার পার্সেন্টেজটা না খুবই কম, দশমিকে। দশমিকে পয়েন্ট আমরা মানে তার থেকেও কম জানি, কারণ আমরা এখনো অবধি পৃথিবীর 80% লিভিং এন্টিটিকেই ডিসকভার করে উঠতে পারিনি। সমুদ্রের তলায় যারা সমুদ্রের রয়েছে। তলায় তুমি ভাবো, সমুদ্রের তলায় ছেড়ে দিলাম আমি, অ্যামাজন জঙ্গলেরই এখনো অবধি 80% ডিসকভার হয়নি। ট্রু। তাহলে আমরা এরকম ডাইমেনশনের ব্যাপারে কি করে জানবো যাকে চোখে দেখাই যায় না? ইভেন ওখানে অ্যামাজনের ক্ষেত্রেই তুমি যদি বলো, ভেতরে ভেতরে অনেক ছোট ছোট ট্রাইবস রয়েছে যাদের মধ্যে এরকম অনেক ধরনের রিচুয়ালস রয়েছে, কারণ ওরা নেচারের প্রত্যেকটা ফোর্সের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। ওই যখন রিচুয়ালস, মানে আমি ব্ল্যাক মিরর যে গেমটার কথা বললে, ব্ল্যাক মিরর রিফ্লেকশন গেম, ওটা কিন্তু একটা আদিম এনশিয়েন্ট জায়গা থেকে উঠে এসেছে। তো এই জিনিসপত্রগুলো যখন আমরা নিজেদের বাড়ির বাস্তুর মধ্যে করছি, ইভেন তুমি বলছিলে কিছু একটা ভিডিও দেখেছো এটার ওপরে, কেসটা কি ভিডিওটা? ভিডিওটা দেখছিলাম যে ছেলেটা এই গেম রিচুয়ালসটা করছে, আর ছেলেটা খুব ভালো কন্টেন্ট বানায়। আর এই ভিডিওটা প্রায় 6 বছর আগেকার একটা এপিসোড। ঠিক আছে, মানে তো ছেলেটা এই ডার্ক রিফ্লেকশন গেমটাই খেলছিল। খেলতে গিয়ে যেই মোমেন্টে ও কাঁচটা ভাঙে, খুব আনন্যাচারালি সাউন্ড আসে ওর ভিডিওতে। এটা যারা দেখবে, যদি হেডফোন লাগিয়ে ইউজ করে, তারা মানে দেখে ভিডিওটা, তারা বুঝতে পারবে যে খুব আনন্যাচারাল সাউন্ড আসে। ছেলেটা ভয় পেয়ে যায়, মানে বলো না, তলার জিনিস গলায় এসে আটকে যায়। ঠিক আছে, ঠিক এরকম হয় জিনিসটা। তো ছেলেটা ভীষণ ভয় পেয়ে যায়। আর ভয় পাওয়ার পর ও যখন ক্যামেরাটাকে নিয়ে যেখান থেকে আওয়াজটা পেয়েছে সেখানে গেছে, দেখছে ওর কিচেনে যত বিভিন্ন বক্স থাকে না, যেখানে জিনিসপত্র থাকে, বক্স মাটিতে পড়ে পুরো জিনিসপত্র ছড়াছড়ি। কিন্তু ওর বাড়িতে কেউ ছিল না, কিন্তু পুরো ভিডিওটা লাইভ করছিল। লাইভ ভিডিও করছিল, হ্যাঁ, কেউ ছিল না বাড়িতে। নাহলে আমি কথাটা তুলতামই না। যদি স্ক্রিপ্টেড হতো বা সাজানো গোছানো হতো তাহলে আমি তুলতাম না, বাট ও ভিডিওটা লাইভ করছিল। ইনফ্যাক্ট ও নাইট ভিশন ক্যামেরাতে শ্যুটটা করেছিল। ঠিক আছে, যেহেতু পুরোপুরি ডার্ক ছিল, পুরো ঘর অন্ধ। আর একটা কথা, এই গেম এই রিচুয়ালস করতে গেলে কোনো রকম লাইট রাখা যাবে না। ওকে, তো যখন ও করার আগেও, ঠিক আছে, যখন ও মিরারে তাকিয়েছিল নিজেকে, তখনই ওর ঘর থেকে কিছু না কিছু সাউন্ড আসছিল। ঠিক আছে, ও একটা জায়গায় ক্যামেরাটাকে সেট আপ করে রেখেছিল। রেখে, আমার ছেলেটার নাম মনে পড়ছে না, অঙ্কিত অথবা অঙ্কুর হবে ছেলেটার নাম, এরকম কিছু, নন বেঙ্গলি ছেলে। তো ছেলেটা এরকম একটা জিনিস ফেস করেছে, এটা আমি লাইভ দেখেছিলাম। আরেকটা সব থেকে ইন্টারেস্টিং গেম নিয়ে যখন কথা হচ্ছে বা রিচুয়ালস নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে এলিভেটর গেম। হ্যাঁ, যেটা আমরা হাইল্যান্ড পার্কের একটা বিল্ডিংয়ে করেছি, আমরা পাবলিশ করিনি সেটা, বাট কি হয় এই জানো, গেমটা কোরিয়াতে ভীষণ পপুলার। হ্যাঁ, কোরিয়া, ইভেন অনেক কেস হয়েছিল গেমটাতে। এই গেমটায় কি হয়, তোমাকে এমন একটা বিল্ডিং খুঁজতে হবে যেই বিল্ডিংটা 10th ফ্লোর অবধি অ্যাভেলেবেল রয়েছে। খুব কষ্টে খুঁজেছিলাম আমরা ওটা। আমি চাইলে আমার অফিসে করতেই পারি 18 তলা বিল্ডিং, ঠিক আছে, বাট আমি করবো না, কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একদম 18 তলা থেকে লিফট ডিরেক্ট নেমেছে নিচে, মানে পড়ে গেছে। আমার না এটা সব থেকে বেশি ভয় লাগে, ভীষণ ভয় লাগে। আমি লিফটে থাকলে আমি ভীষণ ভয় থাকে। মানে মনে হয় যদি ফ্রি ফল হয়, ঠিক আছে, ফ্রি ফল হয়েছিল ওইটাতে, কেউ অ্যাক্সিডেন্ট? না 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 না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ফ্রি ফল হয়েছিল। তো যেটা বলছিলাম, এই গেমটার ক্ষেত্রে কি হয়, তুমি লিফটের ভেতর যাবে, 10 তলা বিল্ডিং, কারণ 10 তলা থাকার একটা রিজন আছে, একটা কোড আছে। ঠিক আছে, এই কোডটা অ্যাপ্লাই করতে হয় লিফটের ভেতর ঢুকে। কিভাবে? তোমাকে বিভিন্ন ফ্লোরের বাটন প্রেস করতে হবে অর্ডার ওয়াইজ। হ্যাঁ, ওকে, 6 4 2 4 10 5 এই অর্ডারে লিফটের বাটন প্রেস করতে হবে, লিফট চলা শুরু হবে। ঠিক 5 তলায় যাওয়ার পর তোমার লিফটে একজন মহিলা প্রবেশ করবে। 6 4 2 4 10 5 10 5, মানে তুমি সব ফ্লোরে ওঠানামা হয়ে গেছে, 5th ফ্লোরে যখন তুমি 10th ফ্লোর থেকে নেমে এলে, তখন তোমার এতে না, ওটা তোমার ঢুকেই প্রত্যেকটা বাটন পরপর হ্যাঁ প্রেস সেটাই করে বলছি, দিতে হবে। প্রত্যেকটা গিয়ে দরজা খুলবে। লাস্টে তুমি বলছো যখন 5 আসবে তখন দরজাটা খুলবে, তখন একটা মহিলা ঢুকবে। মহিলা আসবে। যদি মহিলা আসে, আফটার দ্যাট দ্য গেম ইজ অন। তার আগে অবধি গেম কিন্তু অন নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা স্টার্টিং। মহিলাটা যখন ঢুকবে, তারপর কিন্তু ওই মানে রিচুয়াল বা গেম যেটাই আমরা বলি না কেন, সেটা শুরু হবে।
ওকে, তারপর লিফট আবার চলা শুরু হবে অ্যান্ড ইট উইল টেক ইউ টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো, নাও করতে পারো। যদি ভাবো যে তোমাকে আবার রিয়েলিটিতে আসতে হবে, দেন সেই সেম অর্ডারে আবার তোমাকে লিফটের বাটন প্রেস করতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই রিচুয়ালটা পালন করার সময় যেন লিফট আর অন্য কেউ ব্যবহার না করে। যদি করে তাহলে তুমি সেই ওয়ার্ল্ডে ব্লকড হয়ে যাবে, আর কিন্তু ফেরত আসতে পারবে না। এইটা নিয়ে প্রচুর কেসেস রয়েছে যেগুলো কোরিয়াতে ঘটেছে অলরেডি। আর আমাদের এখানে কেউ করেছে কিনা আমি জানি না। হাইল্যান্ড পার্কে তুমি কি করেছো? যদি করে থাকো তাহলে ঘটনাটা শুনবো। এবার কেসটা যেটা হচ্ছে, আমরা 3-4 জন ছিল, 2021 একটা ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টে গেছিলাম। তারপরে কিছু মানুষের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সামওয়াট হয়তো তখন বয়স অল্প, রক্ত গরম, দেখি একটু করে। তার আগে ব্লাডি মেরিটা করেছিলাম আমি। চার্লি আমার ফেক মনে হয় করিনি কখনো। এলিভেটর গেমটা নিয়ে ক্রেজ ছিল ওখানে। তখন একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, আমি এক্স্যাক্ট লোকেশন বলবো না, হাইল্যান্ড পার্কও বলছি না, ওই সারাউন্ডিং ধরতে পারো বাইপাসে। এবার 10তলা বিল্ডিং, 10 না ওটা কত হবে, 10-এর থেকে বেশি ছিল, ঠিক আছে, লিফট চলছে, বাট ওরকমভাবে কেউ ওখানে তখনও আসেনি বিল্ডিংয়ে। আর তখন কি হয়, আমি ছিলাম, আরও 2জন ছিল, নাম নিচ্ছি না। আমরা এই 6-4-2-4-5-10-5 সরি, এই প্যাটার্নে আমরা জিনিসটা আমরা ভেবেছিলাম কি, তখন খুব ব্লগিংয়ের ক্রেজ ছিল, ঠিক আছে, এরকম গেম টেম খেলবো, ব্লগ বানাবো, সেটা ইউটিউবে দেবো। তখন ইনিশিয়াল ফেজ চ্যানেল আছে যারা এইসব গেমের ব্লগিং বানিয়েছে, মাঝ রাস্তায় বসে তাদের জুতো আবার গাছে উঠে গেছে। দেখে আমার এত হাসি পায়, মানুষ এই সিরিয়াস কনসেপ্টগুলো নিয়ে কি করে মজা করতে পারে। আমরা পুরোটা ভেবেছিলাম যে জিনিসটা কি হচ্ছে আমরা ফুল ক্যাপচার করব। আমার হাতে তখন একটা ফোন ছিল, আমি যে ফোনটা দিয়ে কল রেকর্ডিং স্টার্ট করেছিলাম সেই ফোনটা ছিল স্যামসাংয়ের A51 মেবি। তারপরে আর বাকি যারা ছিল তাদের কাছে দুটো করে ছোটো ছোটো ফোন ছিল। আমরা পুরোটাই রেকর্ড করব। এবার লিফটের কেসটা কি হয়েছে, আমি বলেছিলাম যে আমরা 3জনে গিয়ে জিনিসটা করবো, বাট সামওয়াট উই নিউ যে একসাথে খেলা যাবে না, খেললে একাকেই খেলতে হবে। দ্যাটস ওয়াই আমি ভেবেছিলাম আমি যাব। যে কোনো হরর রিচুয়াল তুমি মাল্টিপল পারসন নিয়ে করতে পারবে না। সেটা ব্লাডি মেরি হোক, চার্লি হোক, ডার্ক রিফ্লেকশন হোক, অথবা লিফট এলিভেটর গেম হোক, সব ঠিক আছে। প্যাটার্ন ওয়াইজ দিয়েছি 6-4-2-4-10-5। আর তখন কটা বাজে বলো তো, আমরা রাতে নাইট স্টে করেছিলাম ওই জায়গাটায়, ওই বন্ধুগুলোর বাড়ি আশেপাশে ছিল। তো রাতে আমরা ওখানে ঢুকেছিলাম 2:15-20 নাগাদ, আর স্টার্ট করেছি অ্যারাউন্ড ওই সিগারেট খেয়ে, সব সিগারেট তো খেতেই হয়, 2:50 নাগাদ স্টার্ট করেছি। লিফটে উঠেছি, উঠে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে তো খুলে যাচ্ছে লিফটটা, আর পুরো অন্ধকার ভাই, পুরো অন্ধকার। ইভেন আমি বলতে পারি আমি লিফটের যে লাইটটা রয়েছে সেটাও জ্বালাইনি, মনে হচ্ছে একটা ক্রিপি ফিল দেবে সেই জন্য, ভিডিওর জন্য। স্কেরিয়েস্ট পয়েন্ট ইজ, বিশ্বাস করতেও পারো নাও করতে পারো, কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বিশ্বাসটা পুরোপুরি নিজের নিজের উপর। সব খুলেছে। 5th ফ্লোরে আসার আগে লিফট মাঝ রাস্তায় 6 থেকে তো 5th নামবে, আটকে গেছে, মাঝখানে আটকে গেছে। তুমি কংক্রিটের স্ল্যাবটা দেখতে পাচ্ছ, নিচে একটুখানি পোর্শন ছিল, গ্রিল দেওয়া ছিল, নট অটোমেটিক। 5th ফ্লোরে কেউ নেই বিল্ডিংয়ে, ঠিক আছে, ইউ ওয়ন্ট বিলিভ অরিত্র, আমি ওখানে দেখতে পেয়েছি লিফটের নিচের যে পোর্শনটুকু রয়েছে সেই নিচের পোর্শনটুকু থেকে যেটুকু দেখা যাচ্ছে অন্ধকার, কিন্তু বাইরে থেকে তো বাইপাসের লাইট ফাইট তো আসেই, ওখানে আমি দেখতে পাচ্ছি কারোর একটা পা। ওকে, পাটা একটা মহিলার পা। আমার মনে হয়েছে, দেখো অত আলো আধারিত বোঝা যায় না, একটা হিল পড়েছে। হিল জুতোটা কিরকম বলো তো, ওই ফিতে বেঁধে 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 একটা হিল আসে না এতটা অবধি, ঠিক আছে, ওরকম টাইপের একটা হিল রয়েছে। পায়ের নখগুলো খুব মানে সুন্দরভাবে শেভ করা, মানে আমরা শুনি না যে লাইক বড় বড় নখ এই সে, আমি ওরকম কিছু দেখতে পাইনি। কংক্রিটের স্ল্যাব, 6th ফ্লোর, 5th ফ্লোরের মাঝখানে আমি আটকে আছি, ঠিক আছে, আটকে গেছে, এতগুলো ফ্লোর প্রপারলি হলো, আটকে গেছে। নিচের এখানটা আমি পা দেখতে পেলাম, হাত দেখো ভাই, গুজবাম্পস দিচ্ছে এখনো মনে করলে এগুলো। নখের কথা বললে না, এটা ন্যাচারালি কোনো এন্টিটি বা যেই থাকুক না কেন, বা অন্য ডাইমেনশনারি যদি কেউ থাকে, তাদের নখ ফোকের ডিফারেন্সিয়েট করা যায় না ভাই। ওটা খুব গল্প কনসেপ্টের মতো বা হ্যালুসিনেশনের ক্ষেত্রে হতে পারে। এবার আমি দেখছি ওই দুটো পা ওখানে রয়েছে,
আমার নিজের ট্রিমেন্ডাস ফাটছে তখন। আমি বন্ধুগুলোকে ফোন করছি, ওরা গ্রাউন্ড ফ্লোরে ছিল, ফোন করছি, ভাই এরকম 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 ব্যাপার হয়েছে, ঠিক আছে? ওরা বলছে দেখছি। ফ্রি ফলের কনসেপ্টে বলছিলাম না ভয় লাগে। এবার এরকম হচ্ছে, আর ওই যে পা দুটো ছিল ওখানে কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল, ভাই কেউ ওরকমভাবে লিফটের ওখানে দাঁড়িয়ে থাকবে না, যদি কেউ আসেও বিল্ডিং ফাঁকা, আসার জায়গাও নেই। সাডেনলি ফ্রি ফল হয় লিফটের, যেখান থেকে আমার ওই প্যানিক কনসিয়াসনেস এই যে জায়গাটা, সাডেনলি ওখান থেকে ফ্রি ফল হয়। আর ফার্স্ট ফ্লোর, নট গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের ওখানে এসে লিফটটা স্টেবিলাইজ করে। তারপরে বিশাল ঘেমে গেছিলাম। তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে আমার যাই, একটা ওখান থেকে কথা বেরিয়ে বলো। যাই ওখান থেকে। আমাকে একটা কথা বলো, যখন ফ্রি ফল হয়, ঠিক আছে, এটা ওয়েটলেস ফিল হয় নিজের। মানে না, Bodyটা। আমার যেটা জানার আছে সেটা হচ্ছে যে আমি এই ব্যাপারটাতে না ভীষণ ভয় পাই, হুম, ফ্রি ফলের ব্যাপারটাতে, ঠিক আছে? তুমি কি লিফটের যে বেস থাকে তার সাথে সাথেই নিচে নামতে থাকো? ওরকমটা ঠিক হয় না, ঠিক আছে? মানে এক্সপিরিয়েন্সটা আমি দেখো, অ্যাকচুয়ালি তো ফ্রি ফল না, তাহলে তো গ্রাউন্ড ফ্লোরে এসে ধাক্কা মানে হয়ে যেত। ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট, সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এলিভেটর গেমের ব্যাপারটা তুমি যখন বলছিলে, আমিও কেন বলতে চাইলাম, কারণ আমার নিজস্ব এরকম একটা এক্সপিরিয়েন্স রয়েছে। ডেফিনেটলি এইগুলো এত বছর পর যখন সবার সামনে আসছি, ইট ওয়ন্ট হার্ম এনিওয়ান, তাই জন্য আনছি। লাইফে এরকম হাজারটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা বলা যেতে পারে। আমি পা দুটোকে দেখে অরিত্র, মানে তুমি বুঝতে পারবে না, ফিয়ার তো হয়, আমরা এরকম জিনিসপত্র নিয়ে কাজ করি। একটা মানে ম্যানিকুইনের মতো জাস্ট পা দাঁড়িয়ে রয়েছে, দের ইজ নো মুভমেন্ট। ঝড় আসার আগে যে শান্ত ভাবটা থাকে না, সেই শান্ত ভাবটা সবথেকে বেশি স্কেরি হয়। তুমি অন্ধকারকে বেশি ভয় পাবে না, তুমি আলো এবং আঁধারির মধ্যে কিছুটা দেখতে পাচ্ছ, কিছুটা দেখতে পাচ্ছ না, সেই জায়গাটাকে ভয় পাবে। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে তারপরে বেরিয়ে আমরা আসি। সব থেকে বেশি ভয় পাই না সাউন্ডলেস অ্যাটমসফিয়ারকে, একদম 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 ঠিক ট্রু আছে? ট্রু ট্রু। ডার্ক, মানে তুমি যদি অন্ধকারের মধ্যেও কারোর ভয়েস পাও বা কিছু শুনতে পাও, তোমার অতটা ভয় লাগবে না। বাট এই পুরো ঘরটার মধ্যে যদি কেউ না থাকে, যে নিস্তব্ধতাটা তৈরি হবে সেখানেই তুমি, কারণ যখন নিস্তব্ধতা তৈরি হয় না, তখন আমরা এমন এমন শব্দ শুনতে পাই যেগুলো খালি কানে শোনা যায় না। এক্স্যাক্টলি তো সেগুলোই আমাদের মধ্যে না ওই সেন্সেশনটা তৈরি করে যেটা আমাদের ভয় পাওয়ায়। ট্রু। তো ওখান থেকে বেরোই, বেরিয়ে আসি অরিত্র, বেরিয়ে এসে না বিশাল ফেটেছে, কারণ এর কিছু মাস আগে, ঠিক আছে, বলতে পারি আগরপাড়ার এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমার। আগরপাড়ার, আচ্ছা। শুনেছো হয়তো, যেখানে আমি ওই হন্টেড হাউসটাতে গেছিলাম, এক রাত থেকেছিলাম, ফিরে আসি 2-2.5 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি। 1 মাস পরে গিয়ে ভিডিওটা আসে, ফেসক্যাম একটা ভিডিও ছিল আমার, তার বেশ কিছু মাস আচ্ছা, পরে এই আমরা ব্যাপারটা চাইলে কি ঘটে। আবার যেতে পারি সেই জায়গাটায়? আগরপাড়াতে যাওয়া যাবে না এখন আর, আমরা অন্য কোথাও কোনো এক্সপিডিশনে যেতেই পারি, তুমি আমি ডেফিনেটলি যেতে পারি। সেখানে ডেফিনেটলি অনেক কিছু ফিল হতে পারে, অনেক কিছু শিখতে পারবো আমরা, ঠিক আছে, বাট নট ইন আগরপাড়া। ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট হরিফাইং প্লেসেস। ডিরেকশন বা লোকেশন কেউ আমাকে বললেও আমি বলবো না, এত বছর আমাকে জিজ্ঞেস করেছে আমি বলিনি, বাট ইট ওয়াজ দ্য মোস্ট হন্টেড প্লেস আমি বলতে পারি ইন ওয়েস্ট বেঙ্গল। আমি এটা বলতে পারি ভাই, ইনভেস্টমেন্ট। ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়াতে বলতে পারবো না, সব জায়গায় যাইনি, ওয়েস্ট বেঙ্গলে আমি বলতেই পারি। বাট এটা কিন্তু কোনো পপুলার কোনো জায়গায় নয়, একজনের সাধারণ বাড়ি। আমি তো এটাই বলেছিলাম, মানে এর আগে যে পডকাস্টে তোমাকে বলেছিলাম, আদারওয়াইজ ওই পডকাস্টটাতে আমি বলেছিলাম যে যেগুলো গুগলে আমরা দেখি যে হন্টেড প্লেস হিসেবে স্ট্যাম্প করা আছে, সেগুলোতে কোনো ভয়ই নেই। এক্স্যাক্টলি। যেই জায়গাগুলো মেনশন করা নেই, অ্যাকচুয়াল ভয় তুমি সেখানে গেলেই পাবে, ঠিক আছে? যেমন টিম ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালস একটা জায়গায় গেছিল, সেটা হচ্ছে উল্টোডাঙারি কাছাকাছি একটা জায়গা, ওই কোম্পানিটা যেটা বার্ন্ট কোম্পানি। তো ওখানকার লোকজন বলে ওখানে কিছু নেই। দেখো, সত্যি কথা বলতে গেলে আমাদের যে সিভিলাইজেশন, এদের কাছে ভূত প্রেত পিশাচ মানে হচ্ছে সাদা কাপড় পরে কেউ ঘোরাঘুরি করবে। এক্স্যাক্টলি। আর আমার এটা ভীষণ হাসি পায় যে সব প্রেতাত্মা কি বিধবা হয়? আমি এই কথাটা বলছি হয়তো অনেকের খারাপ লাগবে, বাট জেনুইনলি অনেকের কনসেপ্টই এটা যে সাদা শাড়ি পরে কেউ সরে গেল, সাদা জামা কাপড় পরে কেউ সরে গেল। অ্যাকচুয়ালি এটা তো হয় না। যেখানে প্যারানর্মাল এন্টিটির এক্সিস্টেন্স থাকবে বা থাকে, সেখানে গিয়ে তোমাকে অনেকটা সময় কাটাতে হবে তাদের এক্সিস্টেন্স তোমাকে বুঝতে গেলে। মানে এখানে আমি বলছি সাডেন হরিফিক জিনিসপত্র যেগুলো হয় না, মানে আমার এই লিফটের কেসটা এত বছর পরে এসে আমি বুঝতে পারি, ঠিক আছে, জিনিসটা অ্যাকচুয়ালি আমি কিন্তু ভয় পাইনি, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি, হতে পারতো,
দেয়ার ইজ সামওয়ান, আমার নিজের ফিল হয় যে আমার সাথে রয়েছে, ইভেন আমরা পডকাস্ট করছি বা আমি বাড়িতে থাকি যাই থাকি, আমার মনে হয় আমার সাথে কেউ একটা রয়েছে যে আমাকে প্রোটেক্ট করে। ওই লিফটটা কিন্তু ওই যে 6 আর 5-এর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছিল, ইট ওয়াজ আ ব্লেসিং। নয়তো গেছিল হ্যাঁ, নয়তো আমি যদি 5th ফ্লোরে গিয়ে জিনিসটা আমার থামতো, তাহলে হয়তো কেউ আমার জন্য ওয়েট করছিল। এটা লোকজনের গল্প কথা মনে হতে পারে, এটা লোকজনের ফেক মনে হতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট এটা আমার সাথে হয়েছে, আই নো দ্যাট। একটা কথা বলো, আজকে তুমি হিস্ট্রিকে, বইয়ের পাতায় লেখা হিস্ট্রিকে অ্যাভয়েড করতে পারো, পাথরের ওপর লেখা হিস্ট্রিকে কিন্তু কখনো অ্যাভয়েড করতে পারবে না। না, ডেফিনেটলি ঘটনাগুলো ঘটেছে, না হলে কনসেপ্টগুলো আসবে কোথা থেকে? না আসবে না তো। আজকে একটা টাইমের পর গিয়ে এই যে কালকি মুভিটা রিসেন্ট রিলিজ করেছে না, ওখানে গিয়ে বলছে যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশনে বিয়ে বলে একটা রিচুয়ালস ছিল। আমাদের টাইমে তো এটা বর্তমান, বিয়ে তো সবাই করছে, 5,000 কোটি টাকা খরচা করে বিয়ে করছে, বাট 2826 সাল ওটা দেখানো হয়েছে, মানে 8 থেকে 800 বছর পর বিয়ে বলে কোনো কিছু এক্সিস্ট করবেই না। না করবে না, করবে না। তখন 100 বছর পরেই দেখো না, তখন কি মানুষ বলবে যে না এগুলো ফেক বা গল্প কথা? তাহলে আজ থেকে 800 বছর আগে কি ছিল সেটা আমরা কেউ জানি না। ডেফিনেটলি কিছু ঘটেছে, তবেই এই কনসেপ্টগুলো এসেন্সটা এসছে। নয়তো তুমি ভাবো এলিভেটর গেমে এই প্যাটার্নেই কেন নাম্বারিংটা? হ্যাঁ, অন্যভাবেও হতে পারতো, অন্যভাবে তো হতে পারতো, 1 3 6 4 এরকম ভাবে অনেক হতে 6 পারতো। 6 6 হতে পারতো, হ্যাঁ, 6 10 6 হতে পারতো। আরো বেশি ক্রিপি করার জন্য অনেক রকম মডিফিকেশন করা যেতে পারতো, বাট এটা তো একটা নরমাল নাম্বার কোডিং। আমি একটা কথা আজকে বলছি, তুমি বলো আমি বলি, যারা প্যারানর্মাল নিয়ে কাজ করছি বা কাজ করা শুরু করেছে, যারা নতুন নতুন করছে, তারা ব্যাপারটা আই থিঙ্ক এনজয়মেন্ট বা ভিউজের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য করছে। আমাদের তো ইন্ট্রেন্সিক ভাবে জিনিসটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? তোমার ভাই চার্টে রয়েছে বা তুমি ইউ আর ডিস্টিন্ট টু বি হিয়ার, অ্যান্ড আমরা যারা কাজ করি না, আমাদের সাথে আমার মনে হয় যে একজন থাকে যে সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে। আর আজকে একটা জিনিস দেখবে কৌস্তবদা, যে আজকে যদি আমরা এই কাজটা না করতাম তাহলে আমাদের মধ্যে কিন্তু কোনোদিন কনভারসেশনটাই হতো না, রাইট? আর আমার এটা মনে হয় যে প্রত্যেকের পাথ ক্রস করারই থাকে, ঠিক আছে? কোনো আজকে ডেফিনেটলি আমাদের পাস্ট লাইফও এর সাথে জড়িয়ে আছে, যেখানে তোমার আমার সাথে বা আমার তোমার সাথে কিছু পেন্ডিং ট্রানজাকশন রয়ে গেছে। সেই কারণেই কিন্তু আজকে 6 মাস পর পর হলেও আমরা একবার করে বসছি, কথা বলছি, ঠিক আছে? আজকে তোমার চ্যানেলে আমার এপিসোড আসবে, হয়তো কোনো একদিন আমার চ্যানেলেও তোমার এপিসোড আসবে, বাট সঠিক টাইমটাই কিন্তু ঠিক জিনিসটাই হবে। নয়তো ভাবো না, তোমার আমার এই এপিসোডটা কতদিন পেন্ডিং আছে, তোমার টাইম হচ্ছে না, আমার টাইম হচ্ছে না, ঠিক আছে? একবার তো তোমার স্টুডিও নিয়েও করা হলো না। এক্স্যাক্টলি স্টুডিও নিলাম, বাট কিছু একটা অসুবিধা হলো না, বাট আজকে হয়ে গেল যে জিনিসটা যে সময় হওয়ার সেই সময়ও হবে। আর আমরা এই যে কাজটা করছি, এটার কিন্তু শুধুমাত্র ইউটিউবে ভিডিও এই সেই শুধু সেটা না, এটার একটা আমার মনে হয় যে একটা গ্রেটার ইমপ্যাক্ট রয়েছে, যেটা হয়তো আমরা আস্তে সময় বুঝতে পারবো। একটা ইন্টেনশন রয়েছে যেটা অনেক পরে গিয়ে কিন্তু আমরা রিভিল হবে। নয়তো ভাবো না, এই সময়ে এসে 2024-এ এসে ভূত প্রেত পিশাচ এইসব নিয়ে আমরা কেন কাজ করছি? আমাদের তো লোকজন অনেক ক্ষেত্রে বলবেই যে এই সময়েও এসে এইগুলো নিয়ে কেন কাজ হচ্ছে, রাইট? এটা আমার না খুব সত্যি কথা বলতে গেলে খুব মানে কি বলবো, সাবস্ট্যান্ডার্ড লাগে এই স্টেটমেন্টগুলো। তার কারণ আমি বলে দিই, ঠিক আছে? তাতে হয়তো আমাকে অনেকে অপছন্দ করতে পারে, বাট আজকে আমার ইচ্ছাতে আমি ভূতের সিনেমা দেখতে যাই। সিনেমার ডিরেক্টর প্রডিউসার আমাকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে না, তারা তাদের ইচ্ছায় মুভিটা বানাচ্ছে। তুমি আমাদের দুজনের ইচ্ছায় কন্টেন্টটা বানাচ্ছি। যাদের এই সাবজেক্টে ইন্টারেস্ট থাকবে তারা এসে দেখবে, যাদের নাম কথা গান, ভগবানের গান শোনার, আমি দেখো আমি ভীষণভাবে ভগবানকে মানি, বাট আমি কখনো এটা বলবো না যে ভূতের ভিডিও দেখলে বা হন্টেড কন্টেন্ট দেখলে আমার লাইফ হেল হয়ে যাবে, আমার তার জন্য ভগবানের কন্টেন্ট বানাতে হবে। আমি কি ভগবানের কন্টেন্ট বানাবো? আমি তো বসে বসে ভজন কীর্তন করবো না, তোমরাই তখন আমাকে দেখবে না। আজকে আমি এই কন্টেন্ট বানাচ্ছি বলে তোমরা দেখছো, আর তোমাদের দেখার ইচ্ছা আছে, বাট এসে দেখার পর যে জাজমেন্টটা করে না, যে তোমরা এই নেগেটিভিটি স্প্রেড করছো, নেগেটিভিটি। ছোটবেলায় বাবা মা একটা কথা বলতো, জানো তো, মানে অনেকেই বলে যে এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না। আমার বাবা মা একটা কথা বলতো, সবার সাথে মিশবে, যার খারাপ হওয়ার থাকবে সে নিজে থেকে খারাপ হয়ে যাবে, কারণ খারাপ আর ভালোর মধ্যে থেকে অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা পুরোপুরি তোমার নিজের উপর, রাইট? কারণ কিউরিওফাইড বলো বা যাই বলো, এই যে পডকাস্টগুলো আমরা করছি, অনেকে কিন্তু অনেক উপকৃত হয়েছে, অনেকে অনেক সাবধান হয়েছে যে কিভাবে এইগুলোর থেকে মুক্তি পাবো বা কি করা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টসটা জেনেছে। যাই হোক অরিত্র, এরপর আমরা আজকের সব থেকে ইন্টারেস্টিং টপিকে আসবো, আর সেই ব্যাপারটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন। প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে এর আগে আমরা অনেক কাজ করেছি, জেনেছি,
কিন্তু আজকে কিছু কেস স্টাডিজ জানতে চাই, যেটা তুমি আমাকে বলতে চাইছিলে বা জানাতে চাইছিলে, সেটা হচ্ছে আই থিঙ্ক এড অ্যান্ড লরেন ওয়ারেনের কিছু কেসেস। স্মল ফ্যামিলির সাথে যে ঘটনাটা ঘটেছিল, তো ব্যাপারটা হচ্ছে এটা ওই ইউএস এর পেনসিলভেনিয়া স্টেটের ঘটনা, বুঝলে। তো ঘটনাটা হয়েছিল যে ওই ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ ছিল আর দুজন মেয়ে ছিল খুব সম্ভবত। তো ওরা ওই পেনসিলভেনিয়ার একটা এরিয়া ছিল, এরিয়াটার নাম আমার ঠিক মনে পড়ছে না। তো ওই এরিয়াটাতে একটা ডবল ব্লকের হাউস, মানে ইউএস এর বাড়িগুলো এরকমভাবে আইডেন্টিফিকেশন হয়, সিঙ্গেল ব্লক হাউস, ডাবল ব্লক হাউস। তো ওরা ওরা ওরকম একটা ডাবল ব্লক হাউসে গিয়েছিল থাকার জন্য। তো সেখানে অলরেডি দুটো ডেমন এন্টিটি ছিল, ডেমনিক এন্টিটি ছিল। ডেমনিক এন্টিটি ওখানে ছিল। তো ওরা যখন প্রথমে যায়, প্রথমে তো কিছু বুঝতে পারে না। দেখো, যেটা আমি তোমাকে বললাম যে যতক্ষণ না তোমার এনার্জি আর সেই বাড়ির এনার্জি, যে কোনো হন্টেড প্লেসে তুমি যাও, যতক্ষণ না তোমার নিজের এনার্জি আর ওই সেই প্লেস, হন্টেড প্লেস বা হন্টেড হাউস, সেই জায়গার এনার্জি প্যারালাল ওয়েতে আসছে বা সমান্তরাল জায়গায় আসছে, ততক্ষণ তুমি কিন্তু সেই হন্টেড প্লেসের এফেক্ট বুঝতে পারবে না বা সেই হন্টিংস তুমি ফিল করবে না। তো সেখানে কিছুদিন যাওয়ার পর ওরা দেখে যে কিছু আনন্যাচারাল ইনসিডেন্ট ওদের সাথে ঘটছে। ওকে, তো যে ইনসিডেন্টগুলো ছিল, অবজেক্ট মুভ করতো, মানে ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরে যেত। একদিন ওরা দেখে যে ওদের কুকুরটা, ওদের যে পোষা কুকুরটা ছিল, পোষ্য ডগটা ছিল, সেটাকে ছুঁড়ে ফেলা হয়, রীতিমতো দেওয়ালে ধাক্কা মারা হয়, ছুঁড়ে ফেলে দেওয়ালে ধাক্কা মারা হয়। মানে কুকুরটা ধরে কুকুরটা, হ্যাঁ, আচমকাই কুকুরটা গিয়ে দেওয়ালে, হ্যাঁ, ছিটকে গিয়ে ধাক্কা খেয়েছে। তো সেটা দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায়। আর ওরা ডিসকভার করে একটা জিনিস, যে ঘুমের মধ্যে ওদের যে দুটো মেয়ে আছে, সেই দুটো মেয়ে সেক্সুয়ালি অ্যাসল্ট হতো, দুটো মেয়ে সেক্সুয়ালি অ্যাসল্ট হতো ঘুমের মধ্যে। তো এটা ওরা ফিল করে আর দেন বুঝতেও পারে। তো তারপর ওই এড ওয়ারেন আর লরেনকে ডাকা হয়, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট বা রিসার্চার বা ইনভেস্টিগেটর যাই হোক না কেন, ইউএস এর, মানে এরাই পথপ্রদর্শন করেছিল প্যারানর্মাল ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো ওদেরকে ডাকা হয়। ওরা গিয়ে রীতিমতো 1 মাস 10 দিন না 1 মাস 15 দিন মতন ওই বাড়িটায় ইনভেস্টিগেট করে। করার পর যেটা ওরা ফিগার আউট করে, যে ওরাই ফিগার আউট করে যে ওই বাড়িতে দুটো ডেমনিক এন্টিটিস ছিল, যাদের ডিমান্ডটা ওরা কেউ বুঝতে পারে না প্রথমে। ওকে, তো এই জায়গাটা থেকে যাতে ফ্যামিলিটাকে বাঁচানো যায়, তার জন্য কি হয়, ওদেরকে বলা হয় ওই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্য, অন্য জায়গায় শিফট করতে। ওরা শিফট করে। তারপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেই ডেমন এন্টিটিসগুলো ওদেরকে ফলো করে ওদের নতুন বাড়িতেও চলে যায়। তারপর বিভিন্ন রকমের হন্টিংস হয়। আর যে হাজব্যান্ড ছিল, সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ব্রেনে জল জমে যেত লোকটার। আচ্ছা, ওকে, এটা 1979 থেকে এই ঘটনাটা পুরোটা চলেছিল 1986 পর্যন্ত। আর ইনভেস্টিগেশন প্রসেসটা চলেছিল 1983 থেকে, ঠিক আছে। তো তার মাঝখানে অনেক প্রাইস্টকে ওরা ডেকেছিল, যারা এসে ফেক এক্সরসিজম বা ফলস এক্সরসিজম করেছিল, আর করে কোনো লাভ হয়নি। মানে এরকম ঘটতো যে এক্সরসিজম করা হচ্ছে বা কোনো তান্ত্রিক বা প্রাইস্ট যারা আসছে, তারা এসে বলছে এখানে তো কিছুই নেই। তারপর একটা জার্নালিজম পেজ থেকে বা কোনো একটা জার্নালিস্ট ওয়েবসাইট থেকে এটা নিয়ে একটা রিপোর্ট বার করা হয় যে ওই ফ্যামিলিটা পুরোপুরি হ্যালুসিনেশনে ভুগছে বা ওদের কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, যেহেতু ওই হাজব্যান্ডটার ব্রেনে জল জমেছিল বা কোনো রোগে আক্রান্ত ছিল। তো সেই কারণে ওরা হ্যালুসিনেট করছে। দেখো, যে রোগাক্রান্ত থাকবে সে হ্যালুসিনেট করবে, তার ওয়াইফ কেন করবে, তার মেয়েরা কেন করবে, তার বাড়ির পোষা কুকুরটা কেন করবে। তো এডওয়ার্ডেন আর লরেন যখন ইনভেস্টিগেট করে, তো সেখানে একদিন একটা ঘটনা ঘটে ইনভেস্টিগেশনের থ্রুতে, যে ওই বাড়ির মিররে লেখা ছিল যে গেট আউট ফ্রম দিস হাউস। মিররে লেখা ছিল, হ্যাঁ, ওই ওদের ওখানকার ল্যাঙ্গুয়েজে লেখা ছিল গেট আউট ফ্রম দিস হাউস। দেখো, এটা তো আমরা পড়েছি বা স্টাডি করেছি, তো সেই আর্টিকেল অনুযায়ী এটুকুই জানতে পেরেছি যে গেট আউট ফ্রম দিস হাউস। তারপর হচ্ছে ওদের এগেনস্টে কেস হয় একটা, আচ্ছা, ঠিক আছে, যে ওরা এরকম মানুষকে ভুল রাস্তায় প্রচারণা করে, মানে ভুল রাস্তায় চালিত করছে, যে এইসব ইনভেস্টিগেশনের নাম করে মানুষকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছে। তো আলটিমেটলি ইনভেস্টিগেশন করা হয়, তারপর এক্সরসিজম করা হয় সেই ডেমনের থেকে ওদেরকে বাঁচানোর জন্য। বাট 2-3 জায়গায় ওদেরকে শিফট করানো হয়। ওকে, বাট ব্যাপারটা অতটা হয়তো শুনেও ক্রিপি লাগছে না, বাট ঘটনাটা যখন তুমি পুরোপুরি, একটা নিয়ে প্রচুর এক্সপ্ল্যানেশনও রয়েছে ইউটিউবে,
এটা নিয়ে মোস্ট প্রবাবলি স্মল হাউস বলে একটা মুভিও বেরিয়েছিল। আচ্ছা, তো সেগুলো দেখলে বোঝা যেতে পারে যে কি কি হন্টিংস অ্যাকচুয়ালি হয়েছিল। আমি এই কেসটা একটা কারণেই আনলাম, এই যে ডেমনিক এন্টিটির যে ব্যাপারটা, যেটা আমার এই কেসের ব্যাপারে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে। কোনো ডেমনিক এন্টিটি যখন একটা পার্টিকুলার জায়গায় রয়েছে আর তোমার প্রতি তার প্রভাবটা চলে এলো, এবার এখানে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার মনে হয় যারা ওখানে ডিমন্স হিসেবে পরিচিত, এখানে জিন বলো পিশাচ বলো, এই এন্টিটিগুলোই কিন্তু সেইগুলো হয়তো ব্যাখ্যাটা ডিফারেন্ট। কারণ আমার মনে হয় এরা হচ্ছে আউট অফ বডি কনসিয়াসনেস, যারা খুবই ইন্টেলেকচুয়াল আর যাদের অনেক ক্যাপাবিলিটি রয়েছে এরকম টাইপের হন্টিংস আমাদের শো করানোর। হন্টিংস তো আমাদের কাছে, ওদের কাছে ওটা বেসিক ক্রিয়া। সেটা হচ্ছে এরকম টাইপের এন্টিটি আমাদেরকে ফলো করা শুরু করে, অ্যান্ড আমরা যেখানেই যাই যদি তাদের থেকে আমরা মুক্তি না পাই, নিষ্কৃতি না পাই, আমাদের জীবনটা পুরো হেল হয়ে যাবে। একটা জিনিস বলো, আমি তুমি অনেকে অনেক কেস নিয়ে ডিল করি, কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখেছো, যখন মেয়েদের পিরিয়ডস চলে বা মাসিক চক্র চলে, সেই সময় তারা দে আর মোর প্রোন টুয়ার্ডস দিস প্যারানর্মাল অ্যাটাকস অ্যান্ড অল, তাদের প্রতি এই অ্যাটাকগুলো বেশি হয়। এটার পেছনে একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আচ্ছা, কেন? যখন মেয়েদের পিরিয়ডসটা চলে ওই টাইমে ওদের তো একটা ব্লাড রিলিজ হয়, সেটা খুব হাই এনার্জেটিক হয়। ওই যে ব্লাডটা বেরোয় সেটা ভীষণ হাই এনার্জেটিক হয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে যার পিরিয়ডস হবে না সে কিন্তু কোনোদিন মাও হতে পারবে না, রাইট? তো পিরিয়ডসটা খুব পিওর একটা জিনিস, এক্স্যাক্টলি। মানে আমাদের সোসাইটি বা আমাদের সমাজে জিনিসটাকে খুব ছোট করে দেখা হয়। হ্যাঁ, খুব বাজে একটা ট্যাবু বলতে পারো। বাট এটা কিন্তু মা কামাক্ষার এনার্জি। যদি আমি ডিভোশনাল ওয়েতে যাই তাহলে এটা কিন্তু মা কামাক্ষার এনার্জি। আর এটার থেকে আমার মনে হয় এর থেকে বড় পিওরেস্ট জিনিস বোধহয় গোটা আর্থে নেই বা গোটা ইউনিভার্সে নেই। কারণ এই একটা প্রসেস যে কিন্তু একটা জীবনকে জন্ম দিচ্ছে, এই একটা প্রসেসের থেকেই একটা জীবন সৃষ্টি হচ্ছে। তো এটা আমি ধরে নিলাম এটা একটা সৃষ্টির প্রসেস। তো যখন সেই ব্লাডটা রিলিজ হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে একটা মারাত্মক পরিমাণে কিন্তু এনার্জি লস হয়। তুমি দেখবে পিরিয়ডসের টাইমে যে মন্দিরে ঢুকতে বারণ করে না, এটার পেছনে কিন্তু একটা রিজন আছে। কেন? এতে কিন্তু ভগবান কোনো রকমভাবে বা সেই মূর্তি কোনো রকমভাবে অচ্যুত হচ্ছে বা অস্পৃশ্য হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। যে কোনো অশুদ্ধ হচ্ছে সেটা নয়। হ্যাঁ, যে কোনো স্পিরিচুয়াল জায়গা বা যে কোনো মন্দির, মসজিদ, গির্জা যাই হোক না কেন, সেখানে এনার্জি ভীষণ হাই থাকে। আজকে ভাবো যে আমার এনার্জি ভীষণ লো হয়ে গেছে, আমার শরীরটা ভালো নেই, সেই মুহূর্তে যদি আজকে আমাকে মন্দিরে ঢুকিয়ে দেওয়া হয় তো সেই জায়গা তো অটোমেটিক্যালি ভীষণ হাই এনার্জেটিক। তো সেই এনার্জিটা না অ্যাবজর্ব করার ক্ষমতা আমাদের শরীরের তখন থাকে না। তো তখন আমাদের শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। এইটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিজন, যেহেতু এই কারণে মেয়েদেরকে ওই টাইমে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়। বাট এটাকে কিন্তু আমাদের সোসাইটি বানিয়েছে কি, যে তুমি অচ্যুত এই টাইমটায়, কোনোদিন অচ্যুত হতে পারে না। তাহলে কি করে মা কামাক্ষার ওখানে দর্শন করতে যাচ্ছ? কারণ ওখানকার তো মানে কনসেপ্টটাই এইটা, ঠিক আছে? তো এই কারণে যখন মেয়েদের পিরিয়ডসটা হয় আর যখন তাদের এনার্জি ড্রেন আউট হয়ে যাচ্ছে বা ড্রপ করছে, তো সেই সময় মেয়েদেরকে চুল খুলে রাস্তায় বেরোতে বারণ করা হয় বা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে তোমার পারফিউম লাগাতে বারণ করা হয়। তার কারণ ওই টাইমে কিন্তু দেখো আমরা সবসময় কারণ না কারণ নজরে রয়েছি, রাইট? তো কেউ না কেউ কখনো না কখনো তাদের নিজস্ব ডিজায়ার ফুলফিল করার জন্য আমাদের উপর নজর চালাচ্ছে, যে তারা ওয়েট করছে যে কখন তারা আমাদের বডিটাকে ইউজ করতে পারবে তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য। তো যখন কোনো মেয়ে পজেসড হয়ে যাচ্ছে পিরিয়ডসের টাইমে, তখন এটা বুঝে নিতে হবে যে সে কিন্তু অনেক দিন ধরেই কারণ না কারণ নজরে ছিল, আর সে নিজে সেই ওয়েটা কিন্তু খুলে দিয়েছে যে পজেসড করার জন্য। তো এটা হচ্ছে একটা মেন রিজন যে পজেসড পিরিয়ডসের টাইমে যখন পজেশনটা হচ্ছে তার কারণটাই হচ্ছে আমাদের লেস এনার্জি। তো যখন আমাদের এনার্জি ড্রেন আউট হয়ে যাচ্ছে বা ড্রপ হচ্ছে, তখন অন্য একটা এনার্জির কাছে কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে আমাদেরকে নিজেদের কন্ট্রোলে আনা। ইভেন অরিত্র, বিয়ের পরে অনেক ক্ষেত্রে বলা হয় যে নতুন বউয়ের গায়ে বা নতুন বরের গায়ে বিয়ের একটা গন্ধ থাকে, কাঁচা হলুদের একটা গন্ধ থাকে। এই জিনিসটাও কিন্তু এরকম প্যারানর্মাল এন্টিটি যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। কারণ তুমি বিয়ের সময়, নিজের বিয়ের সময়, আমাদের হয়নি, তোমারও হয়নি আই গেস, তো আমরা জানি না, বাট ওই সময় সব থেকে হ্যাপিয়েস্ট মোমেন্টে হয়তো থাকে, সব থেকে বেস্ট দেখতে চায় সে, তাই জন্য মেকআপস অ্যান্ড অল এভরিথিং। সেই সময় তুমি খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছো, যাদের নজর এতদিন ছিলে তাদের নজরটা আরো গাঢ়ভাবে তোমার উপর পড়ছে, অ্যান্ড তুমি সেই সময় এরকম টাইপের অ্যাটাকের সম্মুখীন হতে পারো। তো বিয়ের সময়ও ওই বলে না হলুদের পর সন্ধ্যাবেলা বেরোতে নেই, বিয়ের 1 মাস অবধি কোথাও যেতে নেই বা সামথিং লাইক দ্যাট,
বিয়ের বেনারসিটা খুব সামলে রাখতে হয়, কারণ ওটা নিয়ে সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক হয়। করা যায় ভীষণ পরিমাণে। যাই হোক, আজকের এই যে কনভারসেশনটা ছিল অরিত্র, এটা খুবই ইন্টারেস্টিং একটা কনভারসেশন, একটা সুদিং রিল্যাক্সড ওয়েতে আমরা আজকে কথা বললাম, কিন্তু এরপরে আমাদের যা আসতে চলেছে আই থিঙ্ক সেটার জন্য প্রত্যেকটা অডিয়েন্সের ওয়েট করা উচিত। ইনফ্যাক্ট আমি এখানে এসে মানে আমি তো দেখো বিভিন্ন চ্যানেলে গেছি, এখানে আমি স্পষ্ট একটা কথা বলতে পারি, আমি বিভিন্ন চ্যানেলে যাই যেখানে আমি প্রচুর আউটপুটস দিই, বাট তোমার চ্যানেলে আসার পর বা তোমার এখানে এসে একটা জিনিস আমি ফিল করি যে আমি অনেক ইনপুটস নিজে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, যেটা আগেরবারও হয়েছিল, তুমি কালপুরুষ রিলেটেড আমায় অনেক কিছু বলেছিলে, যেটার পর আমি কালপুরুষ নিয়ে যখন একটু স্টাডি করলাম দেখলাম এটা ভীষণ ব্রড একটা সাবজেক্ট, ব্রড অ্যাসপেক্ট, আর সেটা এখানে অনেক কিছু জানার আছে। ঠিক আছে, যেমন ক্ষেত্রফল বলেছিলে তুমি, তারপর আমি জিনিসটা বুঝেছি যে কি, যেমন আজকেও আমাদের কনভারসেশনটা এতটা ব্রডার ওয়েতে হয়েছে আর এতটা কুল অ্যান্ড কাম একটা পডকাস্ট আজকে আমরা ক্রিয়েট করেছি, যেখানে মানে অ্যাম্বিয়েন্সটাই অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায় অনেক কিছু শেখার জন্য, বা নিজের ভেতর থেকে তখন অনেক কিছু বেরিয়ে আসে অটোনমাসলি, যেগুলো হয়তো স্ক্রিপ্টেড ওয়েতে বা আমরা যদি আগে থেকে সেট আপ করে রাখতাম। বেসিক্যালি আমরা যে কবারই বসেছি আজকে নিয়ে দুবার আমাদের পডকাস্ট হলো, আমরা এর আগে কখনোই কিন্তু স্ক্রিপ্টেড ওয়েতে আমরা যাইনি, কোনো দিনই হয় না এটা, আর সেই কারণেই বোধহয় পডকাস্টগুলো এতটা ভালো হয়। আমি অডিয়েন্সের থ্রুতে বলছি না, আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটারের থ্রুতে বলছি, যে আমাদের যে কনভারসেশনটা হয় এটা এত বেশি অর্গানাইজড হয়ে যায়, আমরা ক্যাজুয়াল কথা বলি, আমরা ভীষণ ক্যাজুয়াল থাকি, বাট তারপরেও এতটা অর্গানাইজড হয়ে যায় যে পরে আমি যখন অ্যাজ অ্যান অডিয়েন্স সেটা শুনছি ভীষণ ভালো লাগছে শুনতে। তো এটা তোমার চ্যানেলে এসে হয়তো এটা আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার ডাকার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অরিত্র। হ্যাঁ, এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, অরিত্রর সাথে আজকের এই কনভারসেশন বা আড্ডা আপনাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কোথা থেকে দেখলেন আজকের এই এপিসোডটা ডেফিনেটলি জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।